ওয়াটসন মনে করেন তার বিয়ের পরই নতুন করে ডাক্তারি শুরু করবার ফলে হোমসের ঘনিষ্ঠতা কিছুটা কমে এসেছিল। কোনো তদন্তের ব্যাপারে সঙ্গীত প্রয়োজন অনুভব করলে হোমস ওয়াটসনের কাছে মাঝে মাঝে আসতেন বটে, কিন্তু ক্রমেই তা এত বিরল হয়ে পড়ে যে 1890 সালের সারা বছরে দেখা গেল মাত্র 3টি ঘটনারই বিবরণ লেখা আছে। খবরের কাগজে দেখা গেছে সেই বছরের শীতকালে এবং বছরের প্রথম বসন্তে ফরাসি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তদন্তে তাকে নিযুক্ত করেছিলেন। নার্বো আর নিমস থেকে তার 2খানা চিঠিও পেয়েছিলেন ওয়াটসন, আর সেই চিঠি পড়ে তার মনে হয়েছিল যে তার ফরাসি দেশে অবস্থান বোধহয় দীর্ঘস্থায়ী হবে। কাজেই হোমসকে সেদিন সন্ধ্যাবেলায় রুগী দেখবার ঘরে ঢুকতে দেখেই ওয়াটসন একটু আশ্চর্যই হলেন। দেখা গেল আগের চেয়ে হোমস একটু ফ্যাকাশে হয়ে গেছেন। ওয়াটসনের চাউনির উত্তরে হোমস বললেন, হ্যাঁ, কাজের চাপ পড়েছে খুবই, তাই আর আমার নাওয়া খাওয়ার সময় জ্ঞান থাকছে না। আচ্ছা, জানলার খড়িটারিটা বন্ধ করে দিলে তোমার কোনো আপত্তি নেই তো? বলেই হোমস দেয়াল ঘেঁষে ঘেঁষে খড়খড়িটা নামিয়ে দিলেন, তারপর ছিটকিনিটা ভালোভাবে আটকে দিলেন। ওয়াটসন বললেন, হোমস, তুমি যেন একটা কিছুর ভয় পেয়েছো বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি এয়ার গানের। ওয়াটসন, যতটুকু তুমি আমাকে জানো তাতে মনে হয় তুমি নিশ্চিন্ত যে আর যাই হোক আমি খুব একটা ভীতু নই, আর ঘাবড়াবারও লোকও আমি নই। তবে বিপদ ঘটার সম্ভাবনা আছে বুঝেও সেটা উপেক্ষা করা বা সমাধান না হওয়া নিছক বোকামি বলেই মনে হয়। যাক, একটা দেশলাই দাও তো। এই বলে পরম তৃপ্তির সঙ্গে পাইপ ধরালেন হোমস। একটু থেমে বললেন, তোমাকে বিরক্ত করতে এসেছি বলে দুঃখিত, কিন্তু কিছু যদি মনে না করো তাহলে আমি শিগগিরই অত্যন্ত বেখাপ্পাভাবে তোমার বাগানের পিছন দিকটার পাঁচিল টপকে চলে যাব। কিন্তু ব্যাপারটা কি? হোমস আলোর সামনে হাত মেলে ধরায় দেখা গেল তার 2টো আঙুলের গাঁট কেটে গিয়ে রক্ত ঝরছে। তিনি মুচকি হেসে বললেন, সবটাই নিছক কল্পনা নয়, কি বলো? বরং এমন কিছু যার জন্য একটা হাড় ভাঙলেও আশ্চর্য হবার ছিল না। শ্রীমতী বাড়ি আছেন নাকি? না, তিনি কিছুদিনের জন্য বেড়াতে গেছেন বাপের বাড়িতে। ও, তাহলে তুমি এখন একা? তাহলে তুমি তো স্বাচ্ছন্দ্যে আমার সঙ্গে যেতে পারবে এখন। চলো, সপ্তাহখানেক ইউরোপ ঘুরে আসা যাক। ওয়াটসনের কাছে হোমসের সব কিছুই আজ রহস্যময় লাগছিল। উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়ানো হোমসের স্বভাব বিরুদ্ধ, আর তার শুকনো ফ্যাকাশে মুখ চোখ দেখে মনে হয় দারুণ মানসিক উত্তেজনায় তার দিন কাটছে। ওয়াটসনের সপ্রশ্ন দৃষ্টির উত্তরে তিনি আঙুলগুলো জড়ো করে হাঁটুর ওপর কনুই রেখে সব বুঝিয়ে বলতে লাগলেন, তুমি বোধহয় কখনো প্রফেসর মারিয়ার্টির নাম শোনোনি? কই না তো, শুনিনি। সমস্ত ব্যাপারটার মজাটাই হচ্ছে এখানে। এইটাই তার প্রতিভার বৈশিষ্ট্য। তার প্রভাব সারা লন্ডনের পরিব্যাপ্ত, অথচ কেউ তাকে চেনা দূরে থাক নাম পর্যন্ত জানে না। আর দুষ্কৃতির ইতিহাসে এটাই তার পরাকাষ্ঠার নিদর্শন। তোমায় সত্যি বলছি ওয়াটসন, এই লোকটিকে পরাভূত করতে পারলে আমি সমাজকে তার কলুষিত কবল হতে মুক্ত করতে পারতাম। জেনে রাখো ওয়াটসন, কেবলমাত্র তোমাকেই গোপন খবরটা বলছি। ইদানিং ফরাসি সাধারণতন্ত্র বা স্ক্যান্ডিনেভিয়ার রাজপরিবারের যেটুকু সামান্য উপকার আসতে পেরেছি তার ফলে আমার খেটে না খেলেও চলে। আমি নিশ্চিন্ত হয়ে আমার মন মতো রাসায়নিক চর্চায় কাটাতে পারি। কিন্তু ওয়াটসন, প্রফেসর মার্টিয়ার মতো লোক শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে মনে হলেই আমি আর অলসের মতো চুপচাপ বসে থাকতে পারি না। কি করেছে সে? অসাধারণ তার জীবনের কাজকর্ম। হোমস শান্ত স্বরে বলে চললেন, সদংশজাত, সুশিক্ষিত, গণিতশাস্ত্রে তার অদ্ভুত বুদ্ধপতি 21 বছর বয়সেই সে বাইনোমিয়াল থিওরেম সম্বন্ধে যে নিবন্ধন রচনা করেছিলেন সারা ইউরোপে তা স্বীকৃতি লাভ করেছে। ফলে সে গণিতের অধ্যাপক হয়েছিল। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে খুবই আশাবাদী ছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে চরিত্রের জন্মগত ক্রূর পৈশাচিকতা ও রক্তের দুষ্কর্মের দ্বারা শিক্ষার গুণে সংস্কার বা সংশোধন হলো না, বরং অসাধারণ মেধার বলে তার অপরিমিত শক্তি বৃদ্ধি হলো। কর্মস্থলে তাকে ঘিরে নানান ধরনের বিশ্রী রকমের ঘটনা ঘটে যাওয়ায় সে পদত্যাগ করে লন্ডনে চলে এলো এবং সেখানে সে সৈন্যবাহিনীর উপদেষ্টা হয়ে বসল। সবাই এইসব কথাই জানে, আর আমি যা জেনেছি এবার তা তুমি শোনো ওয়াটসন। তুমি ভালো করে জানো লন্ডনের দুষ্কৃতকারীদের উঁচু মহলের যত খবর আমার চেয়ে বেশি কেউই জানে না। বহুদিন ধরে অনুভব করছি যে এই অপরাধীদের পিছনে কোনো গভীর অন্তর্নিহিত শক্তি বারবার দুষ্কৃতকারীদের আইনের হাত থেকে রক্ষা করে আসছে। জালিয়াতি, হত্যা, রাহাজানি প্রভৃতি বহুবিধ বিচিত্র দুষ্কর্মের পিছনেই বারবার আমি এই শক্তির অস্তিত্ব অনুভব করেছি। আমার হাতে যেসব তদন্তের ভার পড়েনি, অমীমাংসিত এমন বহু কুকর্মের উৎসরূপে আমি এই প্রাণশক্তির সন্ধান পেয়েছি।
দীর্ঘকালের চেষ্টায় অবশেষে এমন এমন সূত্র আমার হাতে এসেছে যা অনুসরণ করে সহস্র বাধা বিঘ্ন ও সর্পিল গতিপথ অতিক্রম করে গাণিতিক কৃতিকা খ্যাত ভূতপূর্ব প্রফেসর মারিয়ার্টিকে আবিষ্কার করলাম। বুঝলে ওয়াটসন, মারিয়ার্টি হলো দুষ্কৃতকারীদের মধ্যে সম্রাট, নেপোলিয়ান যেন। লন্ডনের প্রায় অর্ধেক অমীমাংসিত অপকর্মের সংগঠক সেই। প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী এই প্রতিভাধর দার্শনিক এবং বিশুদ্ধ চিন্তাশক্তির অধিকারী। মাকড়সার জালের কেন্দ্রস্থলে যেমন মাকড়সা ঘাপটি মেরে বসে থাকে এবং যেমন করে জালের প্রতিটি তস্তুর কম্পনই সে বোঝে, আর অনায়াসে শিকার যেমন ধরতে পারে তেমনই সে নিজে হাতে কিছুই করে না, কেবল বসে বসে পরিকল্পনা করে। কিন্তু তার প্রতিনিধি অসংখ্য এবং তার দল খুবই সুগঠিত। মনে করো কোনো দুষ্কর্ম করতে হবে, কোনো দরকারি কাগজপত্র সরানো বা কোনো ঘর তল্লাশি করা দরকার, অথবা কোনো মানুষকে পৃথিবী থেকে সরাতে হবে চিরকালের মতো। খবর দিলেই সেই সব ব্যবস্থা করে লোক লাগিয়ে ঠিকঠাক করে দেবে। সেই লোক যদি দৈবাত ধরা পড়ে তবে তার জামিনের বা পক্ষ সমর্থনের জন্য টাকার ব্যবস্থা হবে। কিন্তু এইসব প্রতিনিধিরা মাঝে মাঝে ধরা পড়লেও মূল শক্তিধরটি ধরা পড়ার দূরের কথা কেউ কখনো সন্দেহও করে না। অনুমান সিদ্ধান্ত নির্ভর করে এই সংগঠনের অস্তিত্ব আমিই বার করেছি। এখন আমার সমস্ত শক্তি নিয়োগ করে লোকচক্ষে এর স্বরূপ উদ্ঘাটিত করে একে চূর্ণ করে দিতে আমি বদ্ধপরিকর। কিন্তু প্রফেসরটি এত সুচতুর ও সুনিপুণভাবে নিজেকে সুরক্ষিত করে রেখেছে যে যা কিছুই আমি করি না কেন তাকে আদালতে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ সংগ্রহ করা অসম্ভব মনে হয়েছে। তবু 3 মাস চেষ্টা করবার পরও আমি স্বীকার করতে বাধ্য হলাম যে এতদিনের বুদ্ধির যুদ্ধে সমকক্ষ প্রতিদ্বন্দ্বী আমার মিলেছে। তার সুনিপুণ দক্ষতার প্রশংসা করতে গিয়ে তার দুষ্কর্মের বিভৎসতার কথা ভুলে গেলাম। কিন্তু অবশেষে সে অত্যন্ত তুচ্ছ যৎসামান্য একটুখানি ভুল করে বসল। আমি তখন তাকে অনুসরণ করে প্রায় ধরি অবস্থায় পৌঁছেছি। আমি সুযোগ পেয়ে গেলাম আর তার চারপাশে জাল বুনে বুনে প্রায় গুটিয়ে আনলাম। এখন আর দিন 3 মধ্যে, ধরো এই সামনের সোমবারের মধ্যেই একটা হিস্তন্যস্ত হয়ে যাবে বলে মনে হয়, আর প্রফেসরটিও সাঙ্গপাঙ্গ নিয়ে পুলিশের হাতে ধরা পড়বেন। তারপর এই শতাব্দীর সবচেয়ে বড় ফৌজদারি মামলার সূত্রপাত হলে দেখা যাবে যে অন্তত 40টা রহস্যের কিনারা হয়েছে, আর ওদের প্রত্যেকেরই গলায় ঝুলছে ফাঁসির দড়ি। কিন্তু সামান্যতম তাড়াহুড়া করলেও পাকা খুঁটি কেচে যেতে পারে, আর হয়তো শেষ মুহূর্তে আমাদের আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যেতে পারে। কিন্তু প্রফেসর মারিয়ার্টি এত বেশি চালাক যে তাকে ফাঁদে ফেলার জন্য আমার প্রত্যেকটি প্রচেষ্টা লক্ষ্য করেই সে বারবার বেরিয়ে আসার চেষ্টা করেছে। তবে প্রতিবারই আমি তার উপর টেক্কা দিতে পেরেছি। এই নীরব দ্বন্দ্বের কথা গোয়েন্দাগিরির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর আগে আমি আর কখনো এবারের মতো তৎপরতা দেখাতে পারিনি বা প্রতিপক্ষের কাছে এমন সুতীব্র বিরোধিতা পাইনি। যতই সে গভীর আঘাত হানতে চেষ্টা করেছে আমি ততই পাশ কাটিয়ে সরে গেছি। আজই সকালে প্রস্তুতির শেষ পর্ব সমাধান হয়েছে এবং সব ব্যাপারটা সম্পূর্ণ হতে 3 দিন সময় দরকার। আজ ঘরে বসে ব্যাপারটার কথা ভাবছিলাম, হুট করে দরজা খুলে গেল। দেখি প্রফেসর মারিয়ার্টির সামনে দাঁড়িয়ে। ওয়াটসন, আমি খুবই পোড় খাওয়া লোক, তুমি তো জানো আমি সহজে ঘাবড়াই না। তবু দিন রাত যার কথা ভাবছি হঠাৎ তাকিয়ে আমার দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে উঠেছিলাম। স্বীকার করতেই হচ্ছে আমাকে। অত্যন্ত লম্বা, রোগা, কপালটা উঁচু, ধবধবে সাদা চামড়া এবং চোখ দুটো কোটরের ভেতর ঢোকানো, শুচিশুভ্র ছিমছাম বেশবাস। চেহারায় অধ্যাপক জীবনের ছাপ যাই যাই করেও যেন একটু লেগে রয়েছে। রাত দিন বই নিয়ে ঝুঁকে থাকার ফলে একটু কুঁজো ভাব। সামনের দিকে ঝুঁকে পড়া মুখটা সবসময় অদ্ভুত রকমের সাপের ভঙ্গিতে এপাশ ওপাশ নড়াতে নড়াতে চোখ কুচকে খুঁটিয়ে খুঁটিয়ে আমায় আগ্রহ ভরে দেখতে লাগলো। অবশেষে বলল, যা ভেবেছিলাম মাথার সামনের ভাগ দেখছি তার চেয়েও অপরিণত। ড্রেসিং গাউনের পকেটে গুলি ভরা পিস্তল নড়াচড়া করা খুবই বিপজ্জনক বদ অভ্যাস। তাকে দেখা মাত্রই নিজের জীবন কতখানি বিপন্ন আমি বুঝতে পেরেছিলাম, আর এটা নিশ্চিত ছিলাম আমাকে সরিয়ে দিয়ে সে নিশ্চিত হবে। তাই তাকে দেখা মাত্রই নিমেষের মধ্যে রিভলভারটা ড্রয়ার থেকে বের করে জামার পকেট থেকে তার দিকে লক্ষ্য করে ধরেছিলাম। এখন তার কথা শুনে সেটার ঘোড়া টেনে টেবিলের উপর রেখে দিলাম। সে তখন মিটমিট করে হাসছিল বটে, তবু তার চোখে এমন একটা কিছু লেখা ছিল যাতে রিভলভারটা হাতের কাছে থাকায় বেশ আশ্বস্ত বোধ করতে লাগলাম। সে বলল, বেশ, বোঝা যাচ্ছে তুমি আমাকে চেনো না। আমি বললাম, ঠিক তার উল্টো, পরিষ্কারই বুঝতে পারছি যে তোমাকে চিনি। অনুগ্রহ করে বসো, আর আমি একটু ব্যস্ত, কিছু বলার থাকলে তা 5 মিনিটের মধ্যে শেষ করো। আমি যা বলতে চাই তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে তার উত্তরটাও তুমি হয়তো বুঝে নিয়েছ। তাহলে তোমার কাজে কথায় নড়চড় হবে না? বিন্দুমাত্র নয়। প্রফেসর পকেট চাপড়াবার সঙ্গে সঙ্গেই হোমস পিস্তলটা তুলে নিলেন বটে, কিন্তু দেখলেন পকেট থেকে কয়েকটা তারিখ টোকা একটা স্মারক পুস্তিকা সে বার করল। তারপর সেটার পাতা উল্টে বলল,
জানুয়ারি 4 তারিখে তুমি প্রথম আমার পথ মারিয়েছ। 23 তারিখে আমাকে বিব্রত করেছ। ফেব্রুয়ারির মাঝামাঝি আমাকে তুমি অত্যন্ত অসুবিধায় ফেলেছ। মার্চের শেষে আমার কার্যধারা ব্যাহত করেছ, আর তোমার অবিরাম পিছু লেগে থাকার ফলে এপ্রিলের শেষে আমি স্বাধীনতা পর্যন্ত হারাতে বসেছি। এ একটা অসহ্য অবস্থা। তুমি কী চাও স্পষ্ট করে বলো। শোনো হোমস, এখনও সময় আছে। তুমি সরে না দাঁড়ালে একেবারে চেপটে যাবে পায়ের তলায়। এটা শুধু তোমার বিপদ নয়, তোমার নিশ্চিত বিলোপ। তুমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কাজ করছো না, তুমি একটি প্রচণ্ড শক্তিসম্পন্ন একটি সংস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছ। আমায় এখন একটু বেরোতে হবে। তোমার সঙ্গে আলাপ করে আনন্দে আমি একটা জরুরি কাজের কথা ভুলতে বসেছি। তোমার প্রতিটি চালই আমার জানা। সোমবারের আগে তুমি কিছুই করতে পারবে না। এ তো তোমার আমার দ্বৈরথ যুদ্ধ হোমস। তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে ভেবেছ, কিন্তু জেনে রাখো তোমার এই স্বপ্ন কোনো দিনই বাস্তবে পরিণত হবে না। তুমি ভাবছো আমায় হারিয়ে দেবে, তা কখনোই পারবে না। তোমার বুদ্ধির বলে যদি আমায় নিশ্চিহ্ন করতেও পারো, নিশ্চয়ই যেন তোমাকেও আমি তেমনভাবেই নিশ্চিহ্ন করে দেব। প্রফেসর মারিয়ার্টি, তুমি আমার যথেষ্ট প্রশংসা করেছ। প্রত্যুত্তরে আমি কেবল একটা কথাই বলবো, যে প্রথম ঘটনাটা ঘটবে এটা নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু অন্যটার কথা তো বলতে পারি না। ওয়াটসনকে হোমস বললেন, এই হলো আমার অভিনব সাক্ষাৎকার। মনের মধ্যে যে একটা অস্বস্তি অনুভব করেছি সে কথা তোমার কাছে স্বীকার করছি। সন্ডা মার্কার পাকগানির চেয়ে তার মৃদুস্বরে উচ্চারিত কথায় মশে হয়ে এটা নিছক ভয় দেখানোর ফাঁকা আওয়াজ নয়, এর মধ্যে কিছুটা সত্য আছে। তুমি হয়তো বলবো ওকে পুলিশে দিচ্ছি না কেন, তার কারণ আমার দৃঢ় বিশ্বাস যা অনিষ্ট ঘটবে তা তার সাঙ্গপাঙ্গরাই ঘটাবে। আজ তার পাকা দলিলও আমার হাতেই রয়েছে। এর মধ্যে কি তুমি আক্রান্ত হয়েছ? কাজ ফেলে রাখা প্রফেসরের ধাতে নেই। আজ দুপুর নাগাদ একটা কাজ যখন অক্সফোর্ড স্ট্রিটে গিয়েছিলাম, তখন বেন্টিকি স্ট্রিট থেকে ওয়েলবেক স্ট্রিটে মোড় নেবার মুখেই একটা 2 ঘোড়ার টানা গাড়ির বিদ্যুৎ বেগে মোড় ঘুরে চকিতে একেবারে আমার ঘাড়ের ওপর এসে পড়ল। এক লাফে ফুটপাতে উঠে পড়ার এক চুলের জন্য এই যাত্রা বেঁচে গেলাম। গাড়িটা মেরিলিবোন লেনে মোড় বেঁকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ওয়াটসন, তারপর থেকে আমি ফুটপাত ধরে হাঁটতে লাগলাম। ভিআর স্ট্রিট দিয়ে যাচ্ছি, এমন সময় একটা ছাদ থেকে একখানা ইট আমার পায়ের গোড়ায় পরে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তখনই পুলিশ আমাকে এসব 7-5 বোঝালো। আমি অবশ্য জানতাম যে কি হয়েছে, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণপত্র নেই, আর কিছু করতেও পারবো না। তারপরেই আমি একটা ঘোড়ার গাড়ি নিয়ে আমার ভাইয়ের বাসায় গিয়ে সারাদিন কাটিয়ে এসে এই তোমার এখানে আসার পথেই এক হোৎকা লোক একটা ভোজালি নিয়ে আমাকে আক্রমণ করলো। আমি তাকে ঘুষি মেরে কুপকাত করে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু জোর দিয়েই বলতে পারে আমি যে ভদ্রলোকের দাঁতে ঘুষি মারলাম তার সঙ্গে 10 মাইল দূরে যে বসে যে গণিতের অধ্যাপক একের পর এক সমস্যার পূরণের ছক কেটে চলেছেন তার কোনো সম্পর্কেই প্রমাণ করা যাবে না। ওয়াটসন, এসব শুনে এখন বোধহয় আর তোমার ঘরে ঢুকে খড়খড়ি বন্ধ করেছি বলে বা সদর দরজার বদলে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তাবে বিশেষ আশ্চর্য হবে না। রাতটা হয়তো আমি শেষ পর্যন্ত অবাঞ্ছিত ভয়াবহ রাতের অতিথি হয়ে পড়ব। ব্যবস্থা সব করাই আছে, আর তাতে গোলমালও কিছু হবে না। অবস্থা যা দাঁড়িয়েছে শেষ পর্যন্ত তাতে ওদেরকে ধরতে কোনো অসুবিধা হবে না। তবে এটা ঠিক যে ওদের মেয়াদের জন্য আমাদের উপস্থিতি খুবই প্রয়োজন। কাজেই পুলিশ যে কয়দিন যথেষ্ট কাজ করতে পারছে সেই 2-4 দিন একটু বাইরে ঘুরে এলেই বা ক্ষতি কী? তা তুমি যদি আমার সঙ্গে ইউরোপ ভ্রমণে আসতে পারো তা খুবই ভালো লাগবে আমার। তার রুগীপত্র তো এখন হাতে তেমন নেই, তাছাড়া প্রতিবেশী ডাক্তার খুবই ভদ্র, বললে আমার নিয়মিত রুগীগুলো নিশ্চয়ই দেখে দেবে। তোমার সঙ্গে যেতে আমার কোনো অসুবিধা নেই হোমস। তাহলে আগামীকাল সকালে রওনা হতে পারবে তো? হ্যাঁ, দরকার হলে তাও পারবো। হ্যাঁ হ্যাঁ, খুবই দরকার। আর শোনো ওয়াটসন, এখন যা যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করবে। মনে রেখো, ইউরোপের সবচেয়ে ধরিবাজ বদমাশ এবং সবচেয়ে শক্তিশালী দুর্বৃত্ত সংঘের বিরুদ্ধে আমরা ছুটি হয়েছি। আমরা আগুন নিয়ে খেলতে চলেছি। শোনো, জিনিসপত্র যা সঙ্গে নেবার আজ রাতেই নাম ঠিকানা না লিখে কোনো বিশ্বাসী লোক মারফত ভিক্টোরিয়া স্টেশনে পাঠিয়ে দেবে। 2 হচ্ছে, সকালে যাকে গাড়ি আনতে পাঠাবে তাকে বিশেষ করে বলে নিও যে প্রথম 2খানা গাড়ি আপনা থেকেই সেধে আসতে চাইলে যেন কোনো মতেই তাদের না নেয়। 3য়খানা এলে তাতে লাফিয়ে চড়েই লাওয়াদার আর্কেভের ভেতর দিয়ে ওপারে গিয়ে পৌঁছিও ঠিক 9:15টার সময়। বাঁকের মাথায় দেখবে গলায় লাল পট্টিদার কালো মোটা কোট গায়ে একজন লোক একটা ছোট্ট ব্রুহাম নিয়ে অপেক্ষা করছে। সেইটাতেই চেপে ঠিক কন্টিনেন্টাল এক্সপ্রেস ধরার সময় মতো ভিক্টোরিয়া স্টেশনে গিয়ে হাজির হবে। তোমার সঙ্গে কোথায় মিট করব? ইঞ্জিনের দিক থেকে প্রথম শ্রেণীর 2য় কামরাটি আমার জন্য সংরক্ষিত থাকবে। অতএব ওয়াটসন বৃথাই হোমসকে সে রাত্রে তার বাড়িতে থাকবার জন্য পিড়াপিড়ি করলেন। বোঝা গেল এই বাড়িতে থাকলেই যে কোনো একটা বিপদ ঘটবে, আর সেই ভেবেই তিনি জোর করে চলে গেলেন।
আগামীকালের কাজকর্ম সম্পর্কে তাড়াতাড়ি আরও কয়েকটা কথা সংক্ষেপে বুঝিয়ে দিয়ে হোমস বাগানের দিকে এসে রাস্তার দিকের পাঁচিল বেয়ে নেমেই একটা গাড়ি ডেকে উঠে পড়লেন। সকালে হোমসের কথা বর্ণে বর্ণে পালন করলেন ওয়াটসন। প্রাতরাশ সেরে লাউদার আর্কেড মুখো তাড়াতাড়ি গাড়ি হাঁকলেন, যেখানে একজন ভারিক্কি গোছের কাচোয়ান কালো কোর্তায় মুড়সুরি দিয়ে ব্রুহাম নিয়ে অপেক্ষা করছিল। ওয়াটসন গাড়িতে ওঠা মাত্রই কোচোয়ান চাবুক হাঁকিয়ে ভিক্টোরিয়া মুখো গাড়ি চালিয়ে দিল, আর ওয়াটসন স্টেশনে নামা মাত্রই কোনো দিকে না তাকিয়েই গাড়ি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। এতক্ষণ পর্যন্ত সবই বেশ ব্যবস্থা মতো ঠিকঠাকই ঘটল। জিনিসপত্র আগে থেকেই পৌঁছে গেছিল। ট্রেনের কামরা খুঁজে বার করতেও বিশেষ বেগ পেতে হলো না, কেননা হোমসের নির্দেশ তো ছিলই। তাছাড়া শুধু এই গাড়িখানার গায়ে পূর্ব নিযুক্ত কথাটা লেখা ছিল। কেবল হোমসকে দেখতে না পেয়ে ওয়াটসনের উৎকণ্ঠা বেড়ে গেল। স্টেশনে যাত্রীরা তাদের আত্মীয়র বন্ধুদের মধ্যে পরম বন্ধুর ছিপছিপে চেহারা খুঁজে পাওয়ার চেষ্টাটা বৃথাই গেল। কোথাও তাকে দেখতে পাওয়া গেল না। কেবল একজন বুড়ো সুড়ো পাদ্রী মুটেকে ভাঙা ইংরেজিতে তার মালপত্র সোজা ইটালি পাঠাবার ব্যবস্থা করতে হবে, এইটা বোঝাতেই হিমশিম খেয়ে যাচ্ছিল দেখে মুটেটাকে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম। তারপর এক চক্কর ঘুরে এসে ওয়াটসন দেখলেন রজার হাতলে টিকিট ঝোলানো থাকা সত্ত্বেও সেই বুড়ো হাবড়া ইতালিয়ান ভদ্রলোকটিকে তার চলতি পথের সঙ্গী হিসেবে কামরায় বসিয়ে দিয়ে গেছে। ওয়াটসন তার ইংরেজির চেয়েও খারাপ ইতালির ভাষায় বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপচাপ ব্যাপার হজম করে নিয়ে উদ্বিগ্নভাবে বন্ধুবরকে খুঁজতে লাগলেন। তাকে তখনও দেখতে না পেয়ে রাতেই কোনো বিপদ ঘটেছে অনুমান করে ভয় ওয়াটসনের শরীর হিম হয়ে গেল। দরজা সব বন্ধ হয়ে গিয়ে গাড়ি ছাড়বার বাঁশি দিয়েছে। এমন সময় ওয়াটসন শুনলেন, বন্ধু ওয়াটসন, তুমি তো শুভেচ্ছাটুকু জানিয়েও কৃতার্থ করলে না। শুনে অপরিসীম বিস্ময়ে ফিরে তাকালেন। পাদ্রী সাহেব ওয়াটসনের দিকে ফিরে চাইবার সঙ্গে সঙ্গে দেখা গেল এক মুহূর্তের জন্য তার মুখের বলিরেখা মুছে গেল। নাকটা থুতনি থেকে জেগে উঠল। সামনে ঝুলে পড়া ঠোঁট সমান হয়ে গেল। থেমে গেল অনরত বিড়বিড় করা। ঝুঁকে পড়া চেহারা টান টান হয়ে চকিতে ফিরে এলেন শার্লক হোমস। আবার পর মুহূর্তেই যে কে সেই ক্ষণিকের খেলা নিমেষে মিলিয়ে গেলেন। বাপ রে, কি ভয়টাই না পেয়েছিলাম। হোমস ফিসফিস করে বললেন, এখনও কিন্তু খুব সাবধান থাকা দরকার। আমার বিশ্বাস তারা এখন আমার পিছু ছাড়েনি, পায়ে পায়ে অনুসরণ করছে। ওই দেখো, মারিয়াটি নিজেই এসে হাজির। ট্রেন চলতে শুরু করলো। পেছনে ফিরে ওয়াটসন দেখলেন একজন দীর্ঘকায় ব্যক্তি তাড়াহুড়ো করে ভিড় ঠেলে এগিয়ে আসছে, আর যেন গাড়িটা থামাবার জন্যেই জোরে জোরে হাত নেড়ে ইশারা করছে। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। প্রতি মুহূর্তেই গাড়ির গতিবেগ বৃদ্ধি পেতে পেতে হোমসরা বড় মুহূর্তেই প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেলেন। সব রকম আটঘাট বেঁধেও দেখেছ তো ওয়াটসন, কোনো রকম পার পাওয়া গেল। হাসতে হাসতে এই কথা বলে হোমস উঠে তার ছদ্মবেশের উপকরণ আলখাল্লা টুপি খুলে মোড়কে করে হাত ব্যাগে রেখে দিয়ে বললেন, ওয়াটসন, সকালের কাগজ দেখেছ? খুব বেশি কিছু ক্ষতি হয়নি অবশ্য। কি বলছো, সত্যি? এ তো কিছুতেই সহ্য করা যায় না। ওদের লাগুরধারী পুরুষ প্রবর ধরা পড়ার পর নিশ্চয়ই আমার খেয়ে একেবারে হারিয়ে ফেলে, নইলে আমি যে বাসায় ফিরেছি ওটা ভাবতেই পারতো না। তারা অবশ্য তোমার ওপর নজর রাখার ব্যবস্থা করেছিল, তাই মারিয়াটি ভিক্টোরিয়া স্টেশনে এসে হাজির হয়েছে। এখানে আসার পথে কোনো ভুল ত্রুটি ঘটেনি তো? যেমন যেমন বলেছ তাই করেছি। ব্রুহাম ঠিক পেয়েছিলে? হ্যাঁ, ওখানেই ছিল। কাচো আন্টিকে চিনতে পেরেছিলে? না। কাচো আন্টি হলো আমার ভাই মাইক্রোফট। জরুরি আর গোপন ব্যাপারে একজন ভাড়াটে লোক না নিয়ে ওর সাহায্য নেওয়ার সুবিধা অনেক। তা যাক, এখন মারিয়াটি সম্বন্ধে কি করা যাবে পরামর্শ আটতে হবে। এটা তো এক্সপ্রেস ট্রেন, আর স্টিমারও সঙ্গে সঙ্গে ছাড়ে। কাজেই মনে হয় মারিয়াটিকে এবার কলা দেখানো গেছে। ওয়াটসন, তোমাকে তো আগেই বলেছি, বুদ্ধি আর কৌশলে মারিয়াটি আমার চেয়েও কোনো অংশে খাটো নয়। কিন্তু তুমি বোধহয় কথাটি ঠিক খেয়াল করোনি। ধরো আমি যদি অনুসরণ করতাম তাহলে এত সহজে কি নিরন্তর হতাম মনে করো? তাহলে ওর সম্বন্ধেই বা এত খারাপ ধারণা করছো কেন? ও এখন কি করবে? আমি যা করতাম। তুমি হলে কি করতে? একটা স্পেশাল ট্রেন ভাড়া করতাম। কিন্তু তাতে তো দেরি হতো কিছুটা। আদৌ না, এই গাড়ি তো ক্যান্টারবেরিতে ধরে, আর স্টিমার ছাড়তে প্রায় সবসময় মিনিট 15 দেরি হয়। সেখানেই আমাদের ধরে ফেলবে। ও, লোক ভাববে আমরাই বুঝি খুনি ডাকাত। আচ্ছা, সেখানে পৌঁছানো মাত্রই ধরিয়ে দিলে কি হয়? তাহলে 3 মাসের বিপুল পরিশ্রম পণ্ড যাবে। রাঘব বলটিকে ধরতে পারবো বটে, কিন্তু চুনোপুটিরা জাল কেটে এদিক ওদিক ছিটকে পালাবে। আর এদিকে সোমবারে ওদের সব কয়েকজনকেই পেতে পারি। না, এখন ধরার প্রশ্নই ওঠে না। তাহলে আমরা ক্যান্টারবেরিতে নেমে যাব।
তারপর দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে নিউ হ্যাভেনে ডিএপে পৌঁছাবো। মার্টিয়ারটিও আবার আমি যা করব তাই করবে। সে প্যারিসে গিয়ে আমাদের হদিশ খুঁজে বার করে 2 দিন অপেক্ষাই করবে। ইতিমধ্যে আমরা গোটা কয়েক কার্পেট ব্যাগ কিনে ফেলব। যে দেশে যাব সেখানে শিল্পকে উৎসাহ দেবার জন্যে কিছু কেনাকাটাও হয়তো করব। তারপরে ধীরে সুস্থে লুক্সেমবার্গ আর বেসেল হয়ে সুইজারল্যান্ডে গিয়ে হাজির হব। নানা ঘাটের জল খাওয়া ঝানু পর্যটক ওয়াটসন, কাজেই জিনিসপত্রের জন্য তাদের কোনো বিশেষ অসুবিধাই ঘটবে না। যাই হোক, হোমসরা ক্যান্টারবারিতে শুনলেন নিউ হ্যাভেনের গাড়ি নাকি 1 ঘন্টা পরে। চলে যাওয়া ট্রেনের দিকে তাকিয়েছিলেন ওয়াটসন। এমন সময় হোমস তার হাত ধরে টেনে লাইনের দিকে দেখিয়ে বললেন, দেখেছ, এর মধ্যে ওই দেখো। দূরে, বহু দূরে কেন্ট অঞ্চলের বন প্রদেশের মধ্যে থেকে ক্ষীণ ধোঁয়ার রেখা দেখা যাচ্ছিল। 1 মিনিট পরই স্টেশনের পথে মোড়ের মাথায় একখানা গাড়ি নিয়ে একটা ইঞ্জিন দুরন্ত বেগে ছুটে আসতে দেখা গেল। আর হোমসরা তখন একটি আড়ালে গিয়ে সংগোপনে করতে না করতেই ভীষণ শব্দে চারদিকে সারা জাগিয়ে হোমসদের চোখে মুখে এক ঝলক গরম ধোঁয়া ছাড়িয়ে দিয়ে গাড়ি হাওয়ার বেগে ছুটে বেরিয়ে গেল। দূরে পয়েন্টের মাথায় গাড়িটাকে হেলতে দুলতে যেতে দেখতে হোমস বললেন, যাক, চলে গেল। যাই বলো, আমাদের নতুন বন্ধুটির বুদ্ধি সীমিত। আমার ধারণা অনুযায়ী ভেবে নিয়ে সেই মতো এলে একটা লড়াইয়ের মতো লড়াই হতো। আমাদের ধরতে পারলেও কী করতো মনে করো? ও আমাকে মারতে বদ্ধপরিকর হয়ে আক্রমণ করত। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তবে এ খেলা তো আমাদের দুজনের খেলা। কিন্তু ভাবছি এখানেই তাড়াতাড়ি কিছু খেয়ে নেব, না পেটে কিল মেরে সেই নিউ হ্যাভেন পর্যন্ত যাব। সেই রাতেই ওরা ব্রাসেলস পৌঁছে সেখানে 2 দিন কাটিয়ে 3 দিনের দিন রওনা হয়ে স্ট্রাসবুর্গে পৌঁছলেন। সোমবার সকালে লন্ডন পুলিশকে টেলিগ্রাম করলেন এবং সেই সন্ধ্যায় হোটেলে ফিরে দেখা গেল উত্তর হাজির হয়েছে। হোমস খামাখা তাড়াতাড়ি ছিঁড়ে পড়ে নিয়ে রাগে গড়গড় করতে করতে দলা পাকিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে গঙিয়ে উঠে বললেন, এ আমি আগেই জানতাম, সে পালিয়েছে। ওয়াটসন জিজ্ঞাসা করল, কে? মারিয়াটি? দলের আর সকলকেই পুলিশ ধরতে পেরেছে বটে, কিন্তু পালের গোদা ঠিক সরে পড়েছে। অবশ্য আমি চলে আসে তার সঙ্গে এটে উঠতে পারে এমন আর কেই বা ছিল। তবু আমার ধারণা ছিল যে এবার ওরাই বাজিমাত করতে পারবে। যেমন ব্যবস্থা করে এসেছি তা সে যাক। ওয়াটসন, তুমি বরং ইংল্যান্ডেই ফিরে যাও। আমি খুব পেয়ারার সঙ্গী, এখন কেবল বিপদই ডেকে আনতে পারবো। আমি যদি তাকে ঠিকমতো বুঝে থাকি তাহলে নিশ্চয়ই এখন আমার উপর প্রতিশোধ নেবার জন্য তার সর্বশক্তি প্রয়োগ করবে। আমাদের ক্ষণিক দর্শনে সে এমন কথাই বলেছিল, আর নিতান্ত মিথ্যা বলার লোক নয় সে। অতএব আমি বলি কি, তুমি ফিরে গিয়ে আবার রুপিপত্তর দেখতে লেগে যাও। ওয়াটসনের মতো একজন পোর খাওয়া যুদ্ধ ফেরতা অন্তরঙ্গ বন্ধুর কাছে এ ধরনের অনুরোধ নিতান্তই নিষ্ফল। স্ট্রাসবুর্গ হোটেলের বিশাল বৈঠকখানায় বসে 8 ঘন্টা ধরে এই নিয়ে ভীষণ তর্ক করে সেই রাতেই আবার তারা জেনেভার পথে রওনা হয়ে গেলেন। রোনের মনোহর উপত্যকায় 1 সপ্তাহ ঘুরে ফিরে বেরিয়ে লিউক হয়ে গভীর বরফাচ্ছন্ন জেম্মি গিরিপথ পার হয়ে ইন্টারলেকেনের পথ দিয়ে অবশেষে মেরিনজেনে গিয়ে হাজির হলেন ওয়াটসনরা। যাত্রাপথ অত্যন্ত মধুর ও মনোরম। নিচে চমৎকার সবুজ আর উষ্ণ শীতের শুচিশুভ্রতার মাধুর্য সত্ত্বেও পরিষ্কার বোঝা গেল যে হোমস মুহূর্তের জন্যই তার আসন্ন বিপদের কথা ভুলতে পারছেন না। আলপসের গ্রামাঞ্চলের নিবিড় ঘরোয়া পরিবেশ বা নির্জন গিরিপথে তার চকিত চাউনি এবং প্রতিটি পথচারীকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করাতেই বোঝা গেল যে হোমস যেখানেই যাক না কেন অনুসরণকারীদের ভয়াবহ প্রতিশোধ গ্রহণ স্পৃহার হাত থেকে যে নিষ্কৃতি পাবে না সেই বিষয়ে হোমস নিঃসন্দেহ ছিল। মনে পড়ল, জেম্মি গিরিপথ পার হবার সময় হোমসরা যখন শান্ত বিষণ্ণ দ্য বাঁশির তীর দিয়ে চলছিলেন, তখন হোমসদের ডান দিকে শৈলশিলার একখণ্ড বড় আলগা পাথর হুড়মুড় করে নেমে ছপাস করে গিয়ে পেছনের হ্রদে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে হোমস পাহাড় বেয়ে উঁচু চূড়াটার উঠে গিয়ে বেঁকিয়ে এদিক ওদিক চারদিকে দেখতে লাগলেন। হোমসদের পথপ্রদর্শক হোমসকে কিছুতেই বোঝাতে পারল না যে বসন্তে অঞ্চলে এরকম পাথরের চাঙর গড়িয়ে পড়া কিছুমাত্র অস্বাভাবিক নয়। হোমস মুখে কিছু বললেন না বটে, কিন্তু এমন হাসি হাসলেন যাতে মনে হয় যে তার আশঙ্কা যে সত্যি হতে চলেছে এইটুকু বুঝতে পেরেই তিনি সন্তুষ্ট। তবে সবসময় সতর্ক থাকলেও তিনি কিন্তু একটুও মনমারা হননি, বরং তাকে আগে কখনো এমন হাসি খুশি প্রাণচঞ্চল দেখেছি বলে মনে পড়ে না। প্রফেসর মারিয়াটির হাত থেকে সমাজকে মুক্ত করতে পারলে তিনি হাসি মুখে জীবনান্ত স্বীকার করে নেবেন। বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাই তিনি শোনালেন। হোমস শেষে মিশ্রিত স্বরে বললেন, ওয়াটসন, আমার জীবনটা একেবারেই বোধহয় ব্যর্থ হয়নি বা বৃথা যায়নি। এই কাজ করতে গিয়ে যদি আমার সমস্ত কীর্তির ওপর জবনিকা পড়ে তাও শান্ত মনে গ্রহণ করব।
লন্ডনের আকাশ বাতাস আমার দৌলতেই মধুরতর হয়েছে। অন্তত 1000টা ঘটনায় আমি সত্য ও ন্যায়ের পক্ষে লড়েছি। বর্তমান রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার জন্য যেসব নতুন সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলোর দিকে নজর না দিয়ে সম্প্রতি আমি প্রাকৃতিক সমস্যার সমাধানের দিকেই ঝুঁকেছি। তবু ওয়াটসন, তোমার স্মৃতিকথা শেষ হবে আমার জীবনের গৌরবময় দিনের কাহিনী হিসেবে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর চতুর চূড়ামণির জীবনবাসন বা কারাবরণের কথার উল্লেখে। 3রা মে নাগাদ হোমসরা মেরিনজেন নামে ছোট্ট গ্রামের বুড়ো পিটার স্টেলার পরিচালিত ইংলিশ চার হফ সরাইখানায় গিয়ে উঠলেন। বুদ্ধিমান সরাইখানার মালিকটি 3 বছর লন্ডনের গ্রসভেনর হোটেলে কাজ করেছিলেন, কাজে ইংরেজি বেশ ভালোই বলেন তিনি। তারই কথা মতো 4 তারিখ বিকেলে আমরা দুজনেই রেজনলাউয়ে গ্রামে রাত কাটানোর উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার আগে তিনি ওয়াটসনকে বারবার বলে দিলেন, একটু ঘুরে মাঝপথে বাইখেনবাগ জলপ্রপাত দেখতে গেলেন। কানায় দাঁড়িয়ে হোমসরা অনেক নিচে কালো পাথরের গায়ে আছড়ে পড়া চকচকে জলধারা দেখতে লাগলেন আর উৎক্ষিপ্ত জলধারার গম্ভীর আওয়াজ শুনছিলেন। মাঝ বরাবর গিয়ে হঠাৎ পথ শেষ হয়ে যাওয়ার প্রপাতটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। হোমসরা ফিরে আসছিলেন। হঠাৎ দেখা গেল একটা সুইস ছোকরা একটা চিঠি নিয়ে ছুটতে ছুটতে আসছে। সরাইখানার মালিক টেলার ওয়াটসনের নামেই চিঠিটা লিখেছেন। ওয়াটসন পরে বুঝলেন তারা চলে আসার পর মুহূর্তেই একজন ইংরেজ মহিলা এসে হোটেলে উঠেছেন। ক্ষয় রোগে তার মৃত্যু আসন্ন। শীতকালটা ডাভোস প্লাটোজে কাটিয়ে বন্ধুদের কাছে লুসার্নে যাচ্ছিলেন। হঠাৎ পথে রক্তবমি হতে শুরু হয়। যতদূর মনে হয় তিনি ঘন্টা কয়েক বাঁচবেন। তবু শেষ মুহূর্তে একজন ইংরেজ চিকিৎসক পেলে তিনি একটু সান্ত্বনা পেতে পারতেন। সদাশয় স্টেলার পুনশ্চ দিয়ে লিখেছেন, ভদ্রমহিলা সুইস চিকিৎসক দেখাতে একেবারেই রাজি নন, কাজেই ওয়াটসন গেলে তিনি খুবই অনুগৃহীত বোধ করবেন। স্বদেশবাসিনীর শেষ অনুরোধ প্রত্যাখ্যান করা অসম্ভব। তবু হোমসকে একলা ফেলে রেখে যেতে ইতস্তত করছিলেন ওয়াটসন। শেষ পর্যন্ত ঠিক হলো যে ওয়াটসন মেরিনজেনে ফিরে গেলে এই পত্রবাহক সুইস ছোকরা হোমসের পথ প্রদর্শক সঙ্গী হিসেবে কাছে কাছে থাকবে। তিনি কিছুক্ষণেই প্রপাতের ধারে কাটিয়ে ধীরে সুস্থে পাহাড় রেজনাউলে যাবেন, আর ওয়াটসন সন্ধ্যাবেলায় সেখানে এসে মিলিত হবেন। ফেরবার মুখে ওয়াটসন দেখলেন হোমস পাহাড়ে হেলান দিয়ে বুকের ওপর 2 হাত জড়ো করে এক দৃষ্টিতে পতনশীল জলধারা দেখছেন। পাহাড় থেকে নামবার মুখে শেষ ধাপে পৌঁছে ওয়াটসন আরও একবার ফিরে তাকালেন। এখান থেকে জলপ্রপাত দেখতে পাওয়া অসম্ভব, কিন্তু পাহাড়ের গা বেয়ে সে মুখো যে আঁকাবাঁকা পথ গেছে দেখা গেল একজন লোক খুব তাড়াতাড়ি সে পথ দিয়ে এগিয়ে চলেছে। সবুজ পশ্চাৎপটে তার কালো চেহারার স্পষ্ট দেখা যাচ্ছে। একবার মাত্র তার তেজস্বী গমনভঙ্গি মনে রাখার পাত করল ওয়াটসনের। পর মুহূর্তেই দায়িত্বপূর্ণ যাত্রাপথে তিনি তার কথা একেবারেই ভুলে গেলেন। মেরিনজনে পৌঁছতে তার প্রায় ঘণ্টাখানেক লাগল। বুড়ো স্টেলার দেখি দরজায় দাঁড়িয়ে। ওয়াটসন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললেন, মহিলাটির অবস্থা আরও অবনতি ঘটেনি তো? সরাইখানার মালিকটির চোখে মুখে বিস্ময় ফুটে উঠল এবং তার চোখে পলক পড়তে না পড়তেই ওয়াটসনের বুকে কে যেন পাথর চাপিয়ে দিয়ে দম বন্ধ করে দিল। ওয়াটসন তখন কোনো মতে পকেট থেকে চিঠিটা বার করে দেখিয়ে বললেন, কেন, এই চিঠি আপনি লেখেননি? হোটেলে কোনো অসুস্থ মহিলা নেই? সরাইখানার মালিকটি অবাক স্বরে বলল, কই না তো। ওয়াটসন বলল, কিন্তু চিঠিটায় তো দেখছি হোটেলের ছাপ। ওহো, আপনার যাওয়ার পরই যে ঢ্যাঙায় ইংরেজটি এসেছিলেন তারও এটা কীর্তি মনে হয়। আরও কি যেন বলতে যাচ্ছিলেন, সে কথা শোনার মতো ধৈর্য ছিল না ওয়াটসনের। সে পথ বেয়ে কয়েক মিনিট আগে নেমে এসেছিলেন তিনি। সেই পথেই ভয়কম্পিত বক্ষে দ্রুত সেই পথে ফিরে চললেন। নামতে ওয়াটসনের সময় লেগেছিল 1 ঘন্টা, কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি করেও 2 ঘন্টার আগে কিছুতেই রাইখেনবাগ জলপ্রপাতের কাছে তিনি পৌঁছাতে পারলেন না। পাহাড়ের যেখানটায় হোমসকে দাঁড়িয়ে থাকতে ওয়াটসন দেখে গেছিলেন সেখানে তার লাঠিটা হেলান দিয়ে দাঁড় করানো আছে বটে, কিন্তু তাকে কোথাও দেখতে পাওয়া গেল না। ওয়াটসন চিৎকার করলেন কয়েকবার। সে চিৎকার পাহাড়ের চূড়ায় প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। লাঠিটা দেখেই ওয়াটসন জমে পাথর হয়ে গেলেন যেন। হোমস তাহলে রেজনেলাউয়ে না গিয়ে একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদের মাঝখানে এই 3 ফুট চওড়া পাথরের উপর দাঁড়িয়ে তার প্রতিদ্বন্দ্বীর জন্য অপেক্ষা করছিল। সুইস ছোকরাটি সম্ভবত মারিয়াটির ভাড়া করা লোক অথবা তার দলের লোক। কিন্তু তারপর কি যে ঘটেছে কে বলবে। ভয় কুকড়ে গেলেও কয়েক মিনিটের মধ্যে সামলে উঠে ওয়াটসন হোমসের কর্মপদ্ধতির কথা চিন্তা করে সেটাই কাজে লাগাবার চেষ্টা করলেন। কাজটা মোটেই কঠিন হলো না। লাঠিটা যেখানে রাখা ছিল ওখানকার কালচে মাটি অনবরত জলকণার সিঞ্চনে এমন নরম হয়ে রয়েছিল যে পাখিটা হেঁটে গেলেও তার পায়ের ছাপ পড়বে। তাতে দেখলাম 2 জোড়া পায়ের দাগ এগিয়ে গেছে বটে, কিন্তু একটাও ফিরতি দাগ দেখলাম না। মুড়ো থেকে কয়েক গজ ভেতরের জমি যেন চষে কাদার তাল করে ফেলা হয়েছে,
আর খাদের ধারের ফার্ন আর কাটা ঝোপের বন ছিঁড়ে খুঁড়ে কাদায় একেবারে কাদা হয়ে গেছে। উপর হয়ে পড়ে উকি মেরে দেখার চেষ্টা করায় জলকণা ওয়াটসনের চোখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো। ওয়াটসন চলে যাওয়ার উদ্যোগ নিতেই শেষ পর্যন্তই হঠাৎই হোমসের ফেলে যাওয়া লাঠিটার মাথায় কি একটা চকচকে ঝকঝকে জিনিস দেখে সেটা নামাতে গিয়ে হোমসের নিত্যসঙ্গী সিগারেট কেসটি দেখতে পেলেন ওয়াটসন। সেটা তুলতেই তার তলা থেকে চৌকোনা একটা কাগজ উড়ে পড়ল নিচে। সেটার তাজ খুলে দেখা গেল নোটবুকের 3টে পাতা ছিঁড়ে হোমস ওয়াটসনকে চিঠি লিখেছে। প্রিয় বন্ধু ওয়াটসন, মারিয়াটির সৌজন্যেই চিঠিটি লিখতে পারছি, কেননা তার সঙ্গে আমার অনেক দেনা পাওনার হিসেব মেটানোর আছে বলে সে আমার অবকাশের জন্য অপেক্ষা করে রয়েছে মাত্র। কী কৌশলে সে ইংরেজ পুলিশের হাতে এড়িয়ে এড়িয়ে চলেছে, আর কি করেই বা সবসময় আমাদের খবর রেখেছে তার বর্ণনা ছবির মতো দিয়েছে। তা শুনতে শুনতে তার সম্বন্ধে আমার সুউচ্চ ধারণা আরও সুদৃঢ় হলো। আমার ভাবতে ভালো লাগছে যে অবশেষে সমাজের বুক থেকে পাপ নিশ্চিহ্ন করতে পারবো। কিন্তু ভাই, তার জন্য যে খেসারত দিতে হবে তাতে আমার বন্ধু হিসেবে তুমি মর্মান্তিক দুঃখ পাবে। যাই হোক, আমি তো আগেই তোমায় বলেছি যে আমি জীবনের কীর্তির শীর্ষে এসে পৌঁছেছি। যে পরিসমাপ্তি ঘটতে চলেছে আমার পক্ষে তার চেয়ে গৌরবজনক আর কিছুই হতে পারত না। তোমার খোলাখুলিভাবেই বলি, আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে মেরিনসেনের চিঠিটা সন্দেহজনক, তবুও এমনই একটা পরিণামের কথা ভেবেই আমি তোমায় বাধা দিইনি। ইন্সপেক্টর প্যাটারসনকে বলবে যে প্রফেসরের দলবলকে শাস্তি দেবার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র মারিয়াটির নাম লেখা একটা নীল খামে এম চিহ্নিত খোপে রাখা আছে। ইংল্যান্ড ছাড়বার আগে আমাদের বিষয় সম্পত্তি সব কিছু আমার ভাই মাইক্রফটের নামে লেখাপড়া করে দিয়ে এসেছি। শ্রীমতী ওয়াটসনকে আমার প্রীতি সম্ভাষণ জানিও। ইতি, তোমার অন্তরঙ্গ ও বিশ্বস্ত শার্লক হোমস। এর পরের ঘটনা অতি সংক্ষেপ। বিশেষজ্ঞরা পরীক্ষা করে বুঝতে পারলেন যে এক্ষেত্রে যা ঘটা অবশ্যম্ভাবী তাই ঘটেছে। ওরা দুজনেই দৃঢ় আলিঙ্গনাবদ্ধ অবস্থায় নিচে গড়িয়ে পড়েছেন। তাদের ওই ঘূর্ণিজলের ফ্যানার নিচ থেকে দেহাবশেষ খুঁজে পাওয়ার চেষ্টা বৃথা। সুইস ছোকরাটির আর দেখা পাওয়া যায়নি। মারিয়াটির দলের ভাগ্যে যা ঘটেছে তা সকলেরই মনে থাকার কথা, কেননা হোমস যা চূড়ান্ত প্রমাণপত্র তিলে তিলে সংগ্রহ করে রেখেছিলেন তাতে তাদের অপকীর্তির কাহিনী সম্পূর্ণ উদ্ঘাটিত হয়ে প্রত্যেককেই কঠোর শাস্তি পেতে হয়েছিল। এখন পড়ে শোনাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা 3 ছাত্রের অভিযান। কয়েকটা ঘটনার জন্য একবার শার্লক হোমসকে আর ওয়াটসনকে দেশের এক মস্ত বিশ্ববিদ্যালয়ের শহরে 1895 খ্রিস্টাব্দে কয়েক সপ্তাহ কাটাতে হয়েছিল। সেখানের ঘটনাটা ছিল সামান্যই, কিন্তু তা থেকে অনেক কিছু শেখারও ছিল। বিশ্ববিদ্যালয়ের নামটা না বলাই ভালো, এবং এমন কিছু প্রকাশ করতে চান না ওয়াটসন যাতে ঘটনাবলী কোনো বিশেষ অঞ্চলের বা কোনো বিশেষ মানুষের ব্যাপারে সূত্র হিসেবে ব্যবহার করা যেতে পারবে। হোমস তখন এক নিকটবর্তী লাইব্রেরি সাজানো বাড়িতে প্রচণ্ড পরিশ্রমের সঙ্গে গবেষণার কাজ করছিলেন। তার বিষয়বস্তু ছিল প্রাচীনকালের ইংল্যান্ডের সনদ। এখানে এক সন্ধ্যায় এক পরিচিত ভদ্রলোক মিস্টার হিল্টন সোমস হোমসদের সঙ্গে দেখা করতে এলেন। মিস্টার হিল্টন নার্ভাস, একটুতেই উত্তেজিত হয়ে পড়েন। একটু অস্থির প্রকৃতির বলেই ওয়াটসন তাকে জানতেন, কিন্তু সেদিন উত্তেজনার বসে নিজেকে সামলে রাখতে পারছিলেন না। বোঝা গেল নিশ্চয়ই বিশেষ অস্বাভাবিক ব্যাপার কিছু ঘটেছে। মিস্টার হিল্টন তারপর নিজেকে একটু সামলে নিয়ে হোমসকে বললেন, সেন্ট লিউকে একটা বেদনাদায়ক ঘটনা ঘটে গেছে, আপনাকে একটু সময় দিতে হবে। হোমস বলল, এই মুহূর্তে আমি সাংঘাতিক একটা কাজে ব্যস্ত আছি, আপনি বরং পুলিশে খবর দিন। না না, তা একেবারেই সম্ভব নয়। আইনের সাহায্য একবার নিলে আর বেরিয়ে আসা যায় না। এ হলো সেই ধরনের একটা কেলেঙ্কারি, কলেজের সুনামের খাতিরে যার লোকসমাজে প্রকাশ একেবারেই চলে না। আপনার কর্মকুশলতা আর বিচার বুদ্ধির কথা সকলেই জানে, তাই এই বিষয়ে আমাকে সাহায্য করা পৃথিবীতে একমাত্র আপনার পক্ষেই সম্ভব। তাই আপনাকে আমার সবিনয় অনুরোধ, যথাসাধ্য সাহায্য করুন। মিস্টার হিল্টন উত্তেজনার অতিশয্যায় তাড়াহুড়ো করে তার কাহিনী বর্ণনা শুরু করতে লাগলেন। প্রথমেই আপনাকে বলি মিস্টার হোমস, আমাদের ফোর্টেক বৃত্তি পরীক্ষার কালই প্রথম দিন এবং আমি হলাম অন্যতম পরীক্ষক। আমার বিষয় হলো গ্রিক। প্রথম দিনকার একটা প্রশ্ন হলো গ্রিক থেকে অনুবাদের এক দীর্ঘ নিবন্ধন, যা পাঠ্যপুস্তকের বহির্ভূত। নিবন্ধনটা প্রশ্নপত্রে মুদ্রিত, এবং সেটার জন্য যদি কোনো ছাত্র আগে থাকতেই তৈরি থাকে তাহলে তার বিশেষ সুবিধা, এবং এই কারণেই প্রশ্নটি প্রচুর গোপনীয়তার সঙ্গে রেখে দেওয়া হয়। আজ বেলা 3টা নাগাদ ছাপাখানা থেকে প্রুফ আসে। প্রশ্নটা হলো থুকিটাইডিসের এক অধ্যায়ের অর্ধেকটা। সাবধানে আমাকে সেটা দেখাতে হচ্ছিল, কারণ কোনোরকম ভুল থাকা চলবে না। বেলা 4:30টার মধ্যেও আমার প্রুফ দেখা শেষ হলো না। আমার এক অধ্যাপক বন্ধুর সঙ্গে চা খাওয়ার কথা ছিল, গেলাম সেখানে। প্রুফটা ডেস্কের ওপর রেখে নিচে আসতে 1 ঘন্টারও একটু বেশি সময় লেগেছিল। আপনি জানেন মিস্টার হোমস, আমাদের কলেজের ঘরগুলোর 2টো করে দরজা থাকে।
ভেতরেরটা পশমি কাপড়ের আর বাইরেটা ভারী শক্ত কাঠের। বাইরের দরজার সামনে যেতে গরম বিস্ময়ের সঙ্গে দেখলাম যে একটা চাবি সেখানে লাগানো আছে। পলকের জন্য মনে হলো হয়তো আমি চাবিটা ওখানে রেখে দিয়ে থাকবো, কিন্তু পকেটে অনুভব করে দেখলাম না, সেটা যথাস্থানেই রয়েছে। এর একমাত্র ডুপ্লিকেট চাবি ছিল আমার চাকর ব্যানিস্টারের কাছে। 10 বছর সে আমার কাছে আছে, সে নিঃসন্দেহে অতি সৎলোক। দরজার চাবিটা তারই বটে। সে আমার ঘরে এসেছিল জানতে আমি চা খাবো কিনা, আর বেরিয়ে যাওয়ার সময় অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো চাবিটা দরজায় লাগিয়ে চলে গেছে। আমি বন্ধুর সঙ্গে চা খেতে বেরিয়ে যাওয়ার পরপরই হয়তোবা সে এসে থাকবে। অন্য যে কোনো সময় তার এই কাজটা আদৌ মারাত্মক হতো না, আজ কিন্তু তার ফল অত্যন্ত বিস্ময় হয়ে দাঁড়ালো। টেবিলের দিকে চোখ পড়া মাত্র বোঝা গেল কেউ এসেছিল, কারণ কাগজগুলো সব এলোমেলো করা হয়েছে। প্রুফ ছিল 3টে লম্বা সরু কাগজে একত্রে, কিন্তু তখন দেখলাম একটা মেঝে পড়ে আছে, একটা জানালার কাছে টেবিলের ওপর, আর একটা যেখানে রেখেছিলাম সেখানেই। মানে বলছেন প্রথমটা মেঝে, দ্বিতীয়টা জানলার কাছে, আর তৃতীয়টা যেখানে সেটা রেখেছিলেন, তাই তো? ঠিক তাই মিস্টার হোমস, কিন্তু জানি না কি আশ্চর্য উপায়ে আপনি তা জানতে পারলেন। খুবই আকর্ষণীয় আপনার কাহিনী, বলে যান শুনি। পলকের জন্য আমার মনে হলো নিশ্চয়ই হয়তো ব্যানিস্টার অত্যন্ত অন্যায়ভাবে আমার কাগজগুলো পরীক্ষা করেছে, কিন্তু যেরকম জোরের সঙ্গে সে অস্বীকার করলো তাতে আর আমার সন্দেহ রইল না যে সে সত্যি কথাই বলছে। আর যা সম্ভব হতে পারে তা হলো যেতে যেতে কেউ চাবিটা ওখানে দেখতে পেয়েছে এবং আমি নেই জানতে পেরে সে কাগজগুলো দেখেছে। অনেক টাকার মামলা, এ কারণ বৃত্তিটা মূল্যবান এবং কোনো অসৎ ছাত্রের পক্ষে সতীর্থদের ওপর টেক্কা দেবার জন্য এই সুযোগ খানিকটা ঝুঁকি নেওয়া নিশ্চয়ই সম্ভব। ঘটনায় ব্যানিস্টার অত্যন্ত মুষড়ে পড়ে এবং যখন বুঝতে পারে যে নিঃসন্দেহে কাগজগুলোয় হাত দেওয়া হয়েছে, সে তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে। একটুখানি ব্র্যান্ডি খাওয়াতে সে একটা চেয়ারে এলিয়ে পড়লো, আর আমি খুব যত্ন করে ঘরটায় পরীক্ষার ব্যস্ত হলাম। বুঝতে দেরি হলো না যে তালগোল পাকানো কাগজগুলো ছাড়াও তার উপস্থিতির অন্য চিহ্নও সে রেখে গেছে। জানলার কাছে টেবিলের ওপর পেন্সিল কাটার অনেকগুলো টুকরো পড়ে আছে, একটা শীষের ভাঙা টুকরোও পড়ে আছে সেখানে। বোঝেই যাচ্ছে শয়তানটা খুব তাড়াতাড়ি নকল করছিল, যার ফলে শীষটা ভেঙে যায়, আর তাই আবার তাকে পেন্সিলটা বাড়াতে হয়েছিল। বাহ, চমৎকার! আমার একটা নতুন লেখার টেবিল আছে, তার ওপর লাল চামড়ার। টেবিলের ওপরটা ছিল মসৃণ ও পরিষ্কার, কিন্তু তখন লক্ষ্য করলাম তার উপরে প্রায় 3 ইঞ্চি লম্বা একটা পরিষ্কার কাটা দাগ রয়েছে। দাগটা আঁচড়ানোর দাগের মতো নয়। তারপর অন্য টেবিলের ওপর একটা ছোট ময়দার বা মাটির গোলা আর কাঠের গুঁড়োর মতো কিছু বস্তু এখানে ওখানে লেগে আছে। কোনো সন্দেহ নেই এসব চিহ্ন সেই করে গেছে যে কাগজপত্রগুলো তছনছ করেছে। এমন কোনো পায়ের ছাপ বা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি যা থেকে অপরাধীকে শনাক্ত করা যেতে পারে। আমি ভেবে কুল কিনারা করতে পারলাম না। হঠাৎ একটা ভালো মতলব আমার মাথায় এলো। মনে পড়ল আপনি আমাদের শহরে এসেছেন, তাই সরাসরি আপনার কাছে চলে এলাম তদন্তের ভার আপনার উপর দিতে। আপনি আমার সাহায্য করুন মিস্টার হোমস। বুঝতেই পারছেন আমি কেমন পরিস্থিতির মধ্যে পড়েছি। হয় আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে, নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে যতদিন না নতুন প্রশ্নপত্র তৈরি হচ্ছে। এবং এরকম ব্যবস্থা করতে গেলে তার জন্য তো জবাবদিহি করতে হবে, আর তা মানেই এক কলঙ্ক রটবে চারদিকে। সে এক বিশ্রী কেলেঙ্কারি, যার ফলে শুধু কলেজটার নয় বিশ্ববিদ্যালয়ের ওপরেও প্রতিক্রিয়া হবে। সবচেয়ে বড় কথা, আমি চাই ব্যাপারটা মীমাংসা হোক, বিবেচনার সঙ্গে আর লোক জানাজানি না হয়ে। খুশি মনেই আমি আপনার মামলা হাতে নিচ্ছি, সাধ্যমতো সাহায্য করব। মামলাটার মধ্যে কোনো আকর্ষণ নেই এমন কথা বলাটা ঠিক হবে না। আচ্ছা, প্রশ্নপত্রগুলো আপনার কাছে আসার পর কি কেউ আপনার ঘরে এসেছিল? হ্যাঁ, কিশোর দৌলতরাজ এসেছিল। সে এক ভারতীয় ছাত্র, পরীক্ষা সম্বন্ধে 2-1টা কথা জানতে এসেছিল। এই পরীক্ষায় কি সে দেবে? হ্যাঁ। আর সেই প্রশ্নপত্রগুলো তখন আপনার টেবিলের ওপরই ছিল? হ্যাঁ, তবে যতদূর মনে হয় পাকানো অবস্থায় ছিল তখন, কিন্তু তবু ওটাকে প্রুফ বলে চেনা যাচ্ছিল তো? হ্যাঁ, তা হয়তো যাচ্ছিল। সে ছাড়া আর কি কেউ এসেছিল? না, ছাপাখানার লোক ছাড়া আর কেউ জানতো না। আপনার ভৃত্য ব্যানিস্টার কি জানতো? না, নিশ্চয়ই না, কেউ জানতো না। ব্যানিস্টার কোথায়? বেচারা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। যখন আমি তড়িঘড়ি বেরিয়ে আপনার কাছে আসি দেখে এসেছি তখনও সে চেয়ারে এলিয়ে পড়েছিল। আপনি কি দরজা খুলে রেখেই নিজে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? তার আগে কাগজগুলো চাবি বন্ধ করে রেখে দিয়েছিলাম। মিস্টার হিল্টন, ভারতীয় ছাত্রটি যদি কাগজগুলোকে প্রশ্নপত্রের প্রুফ বলে না মনে করে থাকে, তাহলে বুঝতে হবে যে এখন কেউ কাগজগুলোয় হাত দিয়েছিল, যে হঠাৎই সেগুলো দেখতে পায়। ওগুলো কি তা ঠিক আন্দাজ করতে না পেরেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। বেশ, দেখিয়ে আসা যাক তাহলে। এ তোমার এলাকার মামলা নয় ওয়াটসন, কারণ ব্যাপারটা শারীরিক নয়, মানসিক। তবে চাও তো সঙ্গে আসতে পারো। হোমসরা কলেজটির শ্যাওলা ধরা উঠোন পেরিয়ে গথিক ধরনের খিলানওয়ালা দরজাটা খুলতেই দেখা গেল ক্ষয় হয়ে যাওয়া একসার পাথরের সিঁড়ি। শিক্ষকটির ঘর নিচের তলায়। ঘটনাস্থলে যখন হোমসরা পৌঁছালেন তখন গোধূলি নেমে এসেছে।
একটু থমকে দাঁড়ালেন হোমস। তারপর মনোযোগের সঙ্গে জানালাটা লক্ষ্য করতে লাগলেন। এগিয়ে গেলেন কাছে, তারপর পায়ের বুড়ো আঙুলে ভর করে উঁচু হয়ে ঘরের মধ্যে তাকালেন। হিল্টন বললেন, নিশ্চয়ই সে দরজাটা দিয়ে ঢুকেছিল, কারণ এছাড়া আর ঢোকবার উপায় নেই, কেবল ওই সার্সির ফাঁক দিয়ে ছাড়া। ও তাই নাকি, বেশ, আর যখন কিছু এখানে দরকার নেই তাহলে এখন ভেতরে যাওয়া যাক। বাইরের দরজাটা চাবি দিয়ে খুলে অধ্যাপক হিল্টন হোমসের ভেতরে নিয়ে গেলেন। প্রবেশপথের সামনেই ওয়াটসন ও হিল্টন দাঁড়িয়ে রইলেন। হোমস কার্পেটটা পরীক্ষা করছিলেন। তারপর একটু গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপ করে থাকবার পর বললেন, আচ্ছা, আপনার ভৃত্যটি এতক্ষণে নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে। আপনি তো তাকে একটা চেয়ারে বসিয়ে রেখে গিয়েছিলেন। কোন চেয়ার সেটা? ওই জানালার কাছের চেয়ারটা। ও, এই ছোট টেবিলটার কাছের চেয়ারটায়। আচ্ছা, এবার আপনি আসুন। কার্পেটটা যা দেখার দেখা হয়েছে, এবার পরীক্ষা করা যাক টেবিলটা। অবশ্য ব্যাপারটা খুব পরিষ্কার। লোকটি প্রবেশ করে, তারপর মেঝের টেবিলের থেকে কাগজগুলো তুলে নেয় একটা একটা করে, তারপর সেগুলো নিয়ে জানলার কাছে টেবিলটায় যায়, কারণ সেখানে বসলে সে আপনার বারান্দা নিয়ে আসা দেখতে পাবে এবং তখন পালাবার সুযোগও পাবে। তা কি করে সম্ভব? আমি যে ঢুকেছিলাম পাশের দরজা দিয়ে। তাই তো। তা বেশ বেশ। আচ্ছা, দেখি তো প্রুফ 3টে। কোনো আঙুলের ছাপ নেই তো? ধরা যাক এই প্রথমে এটা নিয়ে নকল করে। যথাসম্ভব সংক্ষেপে লিখলেও এর জন্য কত সময় লাগতে পারে? মিনিট 15 কম নয় নিশ্চয়ই। আবার এটা ফেলে দিয়ে পরেরটা ধরে, সেটাই মাঝামাঝি পর্যন্ত যখন সে পৌঁছে, এমন সময় আপনি ফিরে আসে তাকে খুব তাড়াতাড়ি পালিয়ে যেতে হয়। এত তাড়াতাড়ি যে কাগজগুলো ঠিক জায়গায় রেখে যাবারও সময় ছিল না, যে জন্য আপনি বুঝতে পারলেন যে কাগজগুলো হস্তক্ষেপ করা হয়েছে। আচ্ছা, ঘরে ঢোকবার সময় দ্রুত পায়ের চলে যাওয়ার শব্দ পাননি? কই না তো। এত তাড়াতাড়ি তাকে লিখতে হচ্ছিল যে পেন্সিলের শীষই ভেঙে গেল। দেখছেন তো, তাই আবার শীষ বাড়াতে হয়েছিল। ব্যাপারটা কৌতূহল জাগায়, ওয়াটসন। আর পেন্সিলটা সাধারণ পেন্সিল নয়, প্রায় সাধারণ পেন্সিলের মাপের নরম শীষওয়ালা পেন্সিল, ঘন নীল রঙের। পেন্সিলের যেটুকু ছিল তা মাত্র 1.5 ইঞ্চির মতো। এখানে একটা পেন্সিলের সন্ধান পেয়ে গেলেই তাহলেই অপরাধীকে পাওয়া যাবে। আর একটা কথা মনে হচ্ছে, অপরাধীর একটা ভোঁতা ছুরিও আছে। আর সব যুক্তি না হয় বুঝলাম, কিন্তু পেন্সিলের দৈর্ঘ্যের ব্যাপারটা। একটা ছোট কাঠের টুকরা হোমস তুলে ধরলেন। তাতে N.N. এই অক্ষর দুটো রয়েছে, আর তারপর খানিকটা কাঠ। দেখছেন তো? না, এখনও ঠিক বুঝতে পারছি না। ওয়াটসন, সবসময় আমি তোমার উপর অন্যায় করেছি, অন্যরাও আছে। এই NN কি হতে পারে? এ হল একটা কথার শেষ। আমরা জানি পেন্সিল যারা তৈরি করে তাদের মধ্যে সবচেয়ে বেশি নাম জোহান ফেবারের। সুতরাং এটা কি স্পষ্ট নয় যে এই জোহান কথাটার পরে যতটুকু জায়গা আছে পেন্সিলটা ততটুকুতেই দাঁড়িয়েছে? ছোট টেবিলটা হোমস এমনভাবে রাখলেন যাতে ইলেকট্রিক আলোটা তির্যকভাবে সেটার উপরে পড়ে। তারপর বললেন, আশা করেছিলাম কাগজটা যদি বিশেষ পাতলা হয় তাহলে লেখার দাগ টেবিলের মসৃণ উপরিভাগটার উপর পড়তে পারে, কিন্তু তা পড়েনি। আর কিছু জানবার নেই। এবার দেখা যাক মাঝের টেবিলটা। এই যে ছোট জিনিসটা, এটা কি আপনি কালো বস্তু বলে উল্লেখ করেছিলেন? দেখছি খানিকটা পিরামিডের আকৃতির, আর মাঝখানটা চিত্তাকর্ষক ব্যাপার। আর এই যে কাটার দাগ, রীতিমতো চির খেয়ে গেছে দেখছি। প্রথমটা সামান্য আঁচড়ের মতো, শেষ পর্যন্ত অনেক গম্ভীর হয়ে বসেছে। এমন একটা মামলায় আমার দৃষ্টি আকর্ষণ করছেন বলে আমি খুবই কৃতজ্ঞ, মিস্টার হিল্টন। আচ্ছা, ওই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়? ওটা দিয়ে আমি সবার ঘরে যাই। এই ব্যাপারের পর কি আপনি ওখানে গিয়েছিলেন? না, সোজা আপনার কাছেই গেলাম। কি চমৎকার সেকেলের ধরনের ঘরটা। একটু দেরি করুন, মেঝেটাকে পরীক্ষা করে দেখি, তারপর আসবেন। না, কিছুই তো দেখছি না। আচ্ছা, এই পর্দাটা, এটার ওদিকে আপনি জামা কাপড় রাখেন। কাউকে যদি বাধ্য হয়ে লুকোতে হয় তাহলে তো ও ওখানেই যাবে, কারণ ঘরটা বেজায় নিচু আর আনলাটা বেজায় সরু। নিশ্চয়ই কেউ নেই ওখানে। হোমস যখন পর্দাটা সরালেন তার হাবভাবের মধ্যে খানিকটা শক্তভাব লক্ষ্য করে আমার মনে হয়েছিল জরুরি কোনো কিছুই তিনি ওখানে আশা করছিলেন। সেখানে 3-4টে পোশাক ছাড়া আর কিছুই দেখা গেল না। পোশাকগুলি লম্বা একটা রডে ঝোলানো ছিল। সেখানে বারবার কি যেন খুঁজছিলেন হোমস। তারপর হঠাৎ ঝুঁকে পড়ে বিস্মিত স্বরে বললেন, আরে এটা কি? জিনিসটা ছিল পিরামিড আকারের একটা কালো বস্তু, অবিকল টেবিলের উপরে সেইটার মতো। ইলেকট্রিক বাতির সামনে হোমস সেটা হাতের চেটার উপর ধরলেন। মিস্টার হিল্টন, আপনার আগন্তুক যেমন আপনার বাসার ঘরে যেমন ঠিক তেমনই সূত্র রেখে গেছেন আপনার শোবার ঘরেও। সেটা তার কি দরকার হয়েছিল? সেটা তো খুবই স্পষ্ট। যেদিক দিয়ে আপনি আসবেন ভেবেছিলেন সেদিক থেকে না আসায় সে আগে থেকে সাবধান হতে পারেনি, টেরই পায়নি।
যতক্ষণ না আপনি একেবারে দরজার কাছে না পৌঁছেছেন। তখন আর উপায় না দেখে যেগুলোর জন্য ধরা পড়ার সম্ভাবনা সেগুলো হাতে তুলেই সে তাড়াতাড়ি আপনার শোবার ঘরে চলে গিয়ে আত্মগোপন করে। হায় ঈশ্বর! তাহলে কি আপনি বলতে চান যে যতক্ষণ আমি ব্যানিস্টারের সঙ্গে এই ঘরে কথা বলছিলাম ততক্ষণ সে ওখানে বন্দী হয়েছিল? যদি তা জানতে পারতাম, কিন্তু আরও তো একটা সম্ভাবনা থাকতে পারে। আপনি হয়তো আমার শোবার ঘরের জানালাটা পরীক্ষা করে দেখেননি মিস্টার হোমস। জাফরি কাটা তার পাল্লাগুলো, ফ্রেম শীষের, আলাদা আলাদা 3টে জানালা, সেগুলোর একটা কবজা আছে। কোনো মানুষের পক্ষে সেখান দিয়ে গলে যাওয়া সম্ভব। সেখান থেকে বারান্দার একটা কোণ চোখে পড়ে এবং কোন কোন জায়গায় চোখে পড়ে না। হয়তো সে এখান দিয়ে প্রবেশ করেছে, আবার শোবার ঘরের ভেতর দিয়ে যাবার সময় নির্দেশন রেখে গেছে, আর দরজাটা খোলা পেয়ে সেখান দিয়ে বেরিয়ে গেছে। কাজের কথা এবার আসুন। আপনি একটু আগেই বললেন 3টি ছাত্র ওই সিঁড়ি ব্যবহার করে আর আপনার ঘরের সামনে দিয়েই যাতায়াত করে, তাই তো? হ্যাঁ, এবং তারা 3জনই এই পরীক্ষা দিচ্ছে। অতএব এই 3জনের মধ্যে কি একজনকে সন্দেহ করা যেতে পারে? বড় অস্বস্তিতে ফেললেন প্রশ্নটা করে। যেখানে প্রমাণ বলতে কিছু নেই সেখানে সন্দেহ করাটা কি উচিত? আরে শুনিই না সন্দেহের কথাটা, প্রমাণের সন্ধান পরে করা যাবে। বেশ, এই 3টি ছাত্রের চরিত্র সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা বলছি। দোতলায় থাকে গিলক্রিস্ট, ছাত্র হিসেবে খুব ভালো, খেলোয়াড় হিসেবেও। কলেজের টিমে ক্রিকেট খেলে এবং হার্ডলস রেসে আর লং জাম্পে কলেজে ব্লু পেয়েছে। চমৎকার পুরুষালী চেহারা তার। তার বাবা ছিলেন কুখ্যাত স্যার জাবেস গিলক্রিস্ট। রেসের মাঠে তিনি সর্বশান্ত হয়ে যান। ছেলেটিকে খুবই অর্থকষ্টে ফেলে তিনি মারা যান। কিন্তু ছেলেটা খুবই খাঁটি, আশা করা যায় একদিন সে উন্নতি করবে ও নিজের পায়ে দাঁড়াবে। 3 তলায় থাকে ভারতীয় ছাত্র দৌলত রাস। ছেলেটি একটু চাপা, তার মনের কথা বোঝা শক্ত, লেখাপড়ায় সে ঠিক পাল্লা দিয়েই চলে, কিন্তু গ্রিকে সে খুব কাঁচা। ছেলেটি স্থিতধী, বুদ্ধিমান ও শান্ত, গুছিয়ে কাজ করে। আর উপরতলায় থাকে মাইকেল ম্যাকলারসন, অত্যন্ত বুদ্ধিমান সে। যখন পড়াশোনায় মন দেয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বুদ্ধিমান ছাত্রের পরিচয় দেয় সে। কিন্তু তাহলে হবে কি, ছেলেটা খামখেয়ালি ও এলোমেলো স্বভাবের, কেবলই ফাঁকি দিয়ে এসেছে। এই পরীক্ষাটাকে তার ভয় হবার কথা। তাহলে কি আপনার সন্দেহ তার ওপরই পড়ে? ঠিক অমন কথা বলতে আমার সংকোচ হয় মিস্টার হোমস। তবে এই 3জনের মধ্যে বলতে গেলে এ হেন কাজ যদি কারো পক্ষে সম্ভব হতে পারে তো সেও। বেশ, এবার মিস্টার হিল্টন, আপনার ভৃত্য ব্যানিস্টারের সঙ্গে একটু দেখা করব। লোকটি বেটে খাটো, তার মুখ সাদা, দাড়িগোফ কামানো, বয়স 50। এখনকার শান্ত জীবনযাত্রার মধ্যে আকস্মিক আলোড়ন তখনও সে সামলে উঠতে পারেনি। তার পুরুষ্ট মুখে নার্ভাস মনের পরিচয়, আঙুলগুলোর মধ্যে অস্থিরতা। তার মনিব বললেন, এই বিশ্রী ব্যাপার নিয়ে আমরা তদন্ত করছি ব্যানিস্টার। তুমি তো চাবিটা দরজাতে রেখে চলে গিয়েছিলে, তাই না? আগে হ্যাঁ। ঠিক যেদিন কাগজগুলো আসে সেদিনই এমন একটা ভুল হওয়া অস্বাভাবিক ব্যাপার নয় কি? আগে ভারী দুঃখের ব্যাপার, তবে আমার আরও 2-1বার এমন হয়েছে। কয়টার সময় তুমি এই ঘরে এসেছিলে? বেলা প্রায় 4:30টার সময়। ওই সময় আমার মনিব চা খেয়ে থাকেন। যখন দেখলাম আমার মনিব নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি। তখন টেবিলের উপরে এই কাগজগুলো তুমি দেখেছিলে? আজ্ঞে না, একেবারেই না। চাবিটা তুমি কি মনে করে ওখানে রেখে এসেছিলে? আগে আমার হাতে চায়ের ট্রে ছিল, গিয়েছিলাম ফিরে এসে চাবিটা নিয়ে যাব বলে, কিন্তু তারপর ভুলে যাই। বাইরের দরজায় কি কোনো স্প্রিং আছে? আগে না। দরজাটা কি তাহলে সমস্ত সময় খোলা ছিল? আগে হ্যাঁ। মিস্টার হিল্টন ফিরে এসে তোমাকে ডাকেন। তুমি তখন অত্যন্ত বিচলিত হয়ে উঠেছিলে, তাই না? আগে হ্যাঁ। এত বছর আমি এখানে আছি এমন একটা ব্যাপার আর কখনো হয়নি। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেরকমই তো শুনলাম। তা শরীর যখন খারাপ লাগছিল তখন কোথায় ছিলে? কেন, এখানে, এই ঘরেই তো। ব্যাপারটা একটু অদ্ভুত, কারণ তুমি বসেছিল এই কোণের চেয়ারটায়, তাই এই চেয়ারগুলো পার হয়ে ওখানে গিয়ে বসেছিলে কেন? আগে তা বলতে পারি না। কোথায় বসেছি তাতে আর কি যায় আসে স্যার? মনে হয় না মিস্টার হোমস ও এই বিষয়ে এর বেশি আর কিছুও বলতে পারবে। ওর চোখ মুখ তখন মরার মতো হয়ে উঠেছিল। মনিব চলে যাওয়ার পর তুমি এখান থেকে ছিলে মাত্র 2-1 মিনিটের জন্য। তারপর দরজায় চাবি দিয়ে আমার ঘরে চলে যাই। কাকে তোমার সন্দেহ হয়? আগে আমি তা সাহস করে বলতে পারবো না। আমি চাকর বাকর মানুষ। আমার মনে হয় না এই বিশ্ববিদ্যালয়ে এমন একজনও থাকতে পারে যে এমন অন্যায় কাজ করতে পারে। আমি বিশ্বাস করতে পারি না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা, ওই যে 3জন ছাত্রের তুমি কাজ করো, ওদের কারো কাছে এই ব্যাপারটা বলোনি তো? আজ্ঞে না, একটি কথাও না। ওদের কারো সঙ্গে দেখাও করোনি কেমন, তাই তো? আজ্ঞে না। ঠিক আছে মিস্টার হিল্টন, এরপর আমরা বারান্দাটা একটু ঘুরে আসি, চলুন। আর হ্যাঁ, আপনার 3টে পাখি তো যে যার বাসায় এখন, তাই না? কিন্তু এ কি,
ওদের মধ্যে একজন যে খুব অস্থির হয়ে পড়েছে দেখছি। আরে ভারতীয় ছাত্রটিকে দেখা যাচ্ছে, সে ঘরের মধ্যে অস্থির হয়ে পায়াচারি করছে। ওদের প্রত্যেকের ঘরে একটু উকি দিয়ে দেখতে চাই, সেটা কি সম্ভব মিস্টার হিল্টন? না না, অসুবিধে কি আছে, চলুন চলুন, আমি নিজেই আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওগুলো কলেজের সবচেয়ে পুরনো ঘর, দর্শনার্থীরা এসে এখানেই থাকেন। কিন্তু পরিচয়টা দেবেন না দয়া করে। কিছুক্ষণের মধ্যে একটা লম্বা শন রঙের ছিপছিপে তরুণ দরজা খুলে হোমসের স্বাগত জানালো, যখন শুনল কেন আমরা এসেছি। মধ্যযুগীয় স্থাপত্যের অদ্ভুত কয়েকটা গৃহস্থালী সামগ্রী সেখানে, এবং সেগুলোর একটা হোমসকে এমনই আকর্ষণ করলো যে তার খুব ইচ্ছে হলো সেটা তার নোটবুকে এঁকে নেন। আর তারপর একটা ছুরি চেয়ে নিলেন নিজের পেন্সিলটা বাড়িয়ে নেবার জন্য। সে একটা ব্যাপার ঘটল ভারতীয় ছাত্রটির ঘরে। ছেলেটি ছোটোখাটো, তবে নাকটা উঁচু, চাপা স্বভাবের। বাঁকা চোখে সে ওয়াটসনের দিকেও তাকাচ্ছিল। হোমসের স্থাপত্য বিষয়ক অনুসন্ধিতা যখন শেষ হলো, বোঝা গেল খুশি হয়েছে সে। মনে হলো না এই ক্ষেত্রেও হোমস কোনো সূত্র পেয়েছেন। কিন্তু তৃতীয়বার ওয়াটসনদের চেষ্টা ব্যর্থ হলো। শব্দ করলেও দরজাটা খুলল না। কেবল কিছু গালাগাল ছাড়া আর কিছুই সেই ঘর থেকে শোনা গেল না। কাল পরীক্ষা, যেই আসুক আমি সাড়া দেব না। ভারী রুক্ষ ছেলেটি। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাগে জ্বলে উঠে মিস্টার হিল্টন বলে উঠলেন, অবশ্য বুঝতে পারেনি যে হোমস দরজায় শব্দ করেছে, কিন্তু তাহলেও ব্যবহারটা অত্যন্ত অভদ্রজনিত রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে প্রচুর সন্দেহের উদ্রেক করছে। বলতে পারেন এর উচ্চতা কত? ঠিক বলতে পারবো না মিস্টার হোমস, তবে ওই ভারতীয়টির থেকে লম্বা আর গিলক্রিস্টের থেকে খাটো, 5.5 ফুটের মতো হবে মনে হবে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা মিস্টার হিল্টন, বিদায়। এই কথায় মিস্টার হিল্টন বিস্ময়ে হতবাক। বলেন কি মিস্টার হোমস, এভাবে আচমকা আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবেন? আপনি পরিস্থিতির গুরুত্বটা ঠিক বুঝতে পারছেন না। কাল পরীক্ষা, আজই আমাকে কোনো বিশেষ ব্যবস্থা নিতে হবে। একটা পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হয়ে গেছে, এ অবস্থায় তো পরীক্ষা চলতে দিতে পারি না। আমাকে ব্যবস্থা তো একটা করতেই হবে। আচ্ছা মিস্টার হোমস, তাই হবে। হোমস যাবার সময় হিল্টনকে আশ্বস্ত করে বলে গেলেন, কোনো ভাবনা নেই, নিশ্চয়ই কোনো উপায় বার করা সম্ভব হবে। এই কালো পিরামিডের মতো বস্তুটা নিয়ে যাচ্ছি, আর এই পেন্সিলের কাঠের টুকরোগুলো। বিদায়। বারান্দায় অন্ধকারের মধ্যে এসে হোমসরা পুনরায় জানালাগুলোর দিকে তাকিয়ে দেখলেন ভারতীয় ছাত্রটি তখনও সমানে পায়াচারি করে চলেছে। বাকি দুজনকে আর দেখা গেল না। বড় রাস্তায় পৌঁছতেই হোমস জিজ্ঞাসা করলেন, কেমন বুঝছো ওয়াটসন? দিব্যি ছোটোখাটো একটা মামলা, তাই না? 3 তাসের খেলার মতো, কি বলো? ওই 3 জন, ওদেরও একজনের কীর্তি এটা। আচ্ছা বলো তো, কে সে? উপরতলায় ওই গালাগালি দেওয়া ছেলেটি, আর সেই সবচেয়ে পড়াশোনায় খারাপ ভারতীয় ছাত্রটিও খুব চতুর। কেন সে সমস্তক্ষণ অমন পায়াচারি করে চলেছে? ওটা কিছু নয়, কোনো কিছু মুখস্থ করার সময় অনেকে ওরকম করে থাকে, কিন্তু ভারী অদ্ভুত চোখে সে আমাদের দিকে তাকিয়েছিল। তুমিও তাই করতে যদি পরীক্ষার আগের দিন, যখন এক মুহূর্ত সময় অত্যন্ত মূল্যবান, এতগুলো লোক তোমার ঘরে যদি ঢুকে পড়তো। ওর ব্যবহারের মধ্যে আমি কিছু দেখছি না। তাছাড়া ওর পেন্সিল বা ছুরি এসবও ঠিকই আছে, কিন্তু আমার যত ছটকা এই লোকটাকে নিয়ে। কোন লোকটা? আর চাকরটাকে তো অত্যন্ত খাঁটি লোক বলেই মনে হয়। আমারও তাই মনে হয়, আর খটকার কারণটাও তাই। যে লোক অমন খাঁটি, কেন সে? আরে এই তো বেশ একটা মানহাসির দোকান। এসো, এখান থেকে আমরা তদন্ত শুরু করি। ওই অঞ্চলে ভালো মণিহারির দোকান বলতে ওখানে ছিল 4টি। প্রত্যেকটিতেই হোমস তার পেন্সিলের কাঠের টুকরো দেখিয়ে বললেন অবিকল এমন একটা পেন্সিলের জন্য তিনি খুব ভালো দাম দিতে রাজি। কিন্তু সকলেই বলল ও পেন্সিল ঠিক সাধারণ মাপের নয়, যে জন্য দোকানে রাখা হয় না, তবে অর্ডার পেলে আনিয়ে দিতে পারে। হলো না ওয়াটসন, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় সূত্র, তাতেই আমাদের হতাশ হতে হলো। যাই হোক, ওটা বাদ দিয়েও আমার এই মামলা নিষ্পত্তি করতে পারবো। আরে কি সর্বনাশ, 9টা যে বাজে, অথচ কর্ত্রী কড়াইগুটির তরকারির লোভ দেখিয়ে খুব বড় গলায় বলেছিল 7:30টায় ডিনার আসতে। সত্যি ওয়াটসন, তোমায় উঠে যাওয়ার নোটিশ দেবে, আর সেই সঙ্গে আমারও হবে পতন। তবে ভরসা নেই, তার আগে আমাদের এই নার্ভাস শিক্ষকের, তার অসাবধানী ভৃত্যের আর এই 3 উৎসাহী ছাত্রের রহস্যের কিনারা হয়ে যাবে। কিন্তু নতুন সাক্ষ্য প্রমাণ তুমি এর মধ্যে কি করে পাবে? আরে শুধুই কি আমি সময়ের ভোর 6টার সময় জেগে উঠেছি? এই সময়টা প্রচুর খাটতে হয়েছে, আর হাঁটতে হয়েছে অন্তত 5 মাইল। আর এই দেখো কি পেয়েছি। কালো পিরামিডের আকারের ওইরকম 3টি বস্তু হোমসের হাতের চেটোয়। আর কাল তো 2টো পেয়েছিলে। হ্যাঁ, আর একটা পেয়েছি আজ সকালে।
এ কথার যুক্তি তুমি নিশ্চয়ই মানবে যে তৃতীয়টি যেখান থেকে এসেছে প্রথম আর দ্বিতীয়টিও এসেছে সেই জায়গা থেকেই। কি বলো? চলো এখন গিয়ে মিস্টার হিল্টনকে তার দুর্ভাবনা থেকে রেহাই দেওয়া যাক। ঈশ্বরকে ধন্যবাদ, আপনি এসে গেছেন। ভেবেছিলাম আপনি হয়তো হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। বলুন এখন কি করব? পরীক্ষা হবে তো ঠিক? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এই শয়তানটা সে পরীক্ষায় বসবে না। জানতে পেরেছেন সে কে? তাই তো মনে করি। ব্যাপারটা যদি গোপন রাখতে হয় তাহলে আমাদের নিজেদের হাতে খানিকটা ক্ষমতা নিতে হবে। একটা ছোটোখাটো বিচার সভার আয়োজন করতে হবে। আপনি ওখানে বসুন মিস্টার হিল্টন, আর তুমি ওয়াটসন ওইখানে বসো, আর আমি বসবো মাঝখানের এই ইজি চেয়ারটায়। এখন নিশ্চয়ই অপরাধী এইভাবে আমাদের দেখে তার অপরাধী বিবেক নিয়ে আতঙ্কিত হয়ে উঠবে। ভৃত্য ব্যানিস্টার ঘরে ঢুকে বিচার সভার মতো পরিস্থিতি করে পিছিয়ে গেল একটু। হোমস ভৃত্যটিকে বললেন, দরজাটা বন্ধ করে দাও তো। আচ্ছা ব্যানিস্টার, গতকালের ঘটনা সম্বন্ধে এবার সত্যি কথাটা বলে ফেলো দেখি। আগে স্যার, আমি তো সবই বলেছি আপনাকে। আর কিছু বলার নেই তোমার? আগে না, কিছুই বলার নেই। তাহলে আমিই কয়েকটা কথা বলি। কাল যখন তুমি ওই চেয়ারটায় বসেছিলে তোমার কি কোনো উদ্দেশ্য ছিল তোমার শরীর দিয়ে কোনো জিনিস আড়াল করা, যা থেকে তোমার বোঝা যেত ঘরে কেউ আছে? আগে না, কখনোই না। আচ্ছা ও একটা কথার কথা, সরাসরি স্বীকার করছি এ আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু তাহলেও এটা আমার কাছে সম্ভব বলেই মনে হয়েছিল যে এই মুহূর্তে মিস্টার হিল্টন ঘর থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তুমি লুকিয়ে থাকা লোকটিকে ছেড়ে দিয়েছিলে। না স্যার, কেউ লুকিয়ে ছিল না। এ পর্যন্ত হয়তো তুমি সত্যি বলে এসেছো, এবার কিন্তু মিথ্যা বললে। না স্যার। তাহলে আমি বুঝবো তুমি আমাকে কোনো খবরই দিতে চাও না। আচ্ছা এই ঘর থেকে তুমি যাও, দাঁড়াও গিয়ে ওখানে ওই শোবার ঘরের দরজার কাছে। আচ্ছা মিস্টার হিল্টন, আপনি যদি কষ্ট করে গিলক্রিস্টের ঘরে গিয়ে তাকে এখানে ডেকে নিয়ে আসেন। পর মুহূর্তেই ছাত্রটিকে নিয়ে হিল্টন ফিরে এলেন সেখানে। সুন্দর পুরুষালী চেহারা, লম্বা ছিপছিপে আর চটপটে, চলাফেরায় চঞ্চলতার ভাব, মুখের অভিব্যক্তি প্রফুল্লতার সরলতা। উদ্বিগ্ন নীল চোখে সে তাকালো, প্রত্যেকের হতভম্ব ভাব ফুটে উঠল। দরজাটা বন্ধ করে দাও তো। আচ্ছা গিলক্রিস্ট, তোমার মতো এমন এক স্বভাবত মানুষের পক্ষে কি করে কাল অমন একটা কাজ করা সম্ভব হলো? না স্যার, না মিস্টার গিলক্রিস্ট, আমি কিছুই ফাঁস করিনি, একটি কথাও না। না, এতক্ষণ করনি বটে, কিন্তু এই মাত্র তো করলে ব্যানিস্টার। কিন্তু গিলক্রিস্ট, এখন তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো এই কথার পর তোমার আর পার পাবার উপায় নেই। এখন তোমার একমাত্র পথ হচ্ছে খোলাখুলিভাবে সব স্বীকার করা। ঠিক আছে ঠিক আছে, ভুল তো মানুষই করে থাকে, এবং কেউই তোমার নির্মম অপরাধী হিসেবে সাব্যস্ত করবে না। হয়তো তোমার পক্ষে সহজ হবে যদি আমি তোমার মাস্টার মশাইকে ঘটনাটা পরপর বলে যাই। ভুল হলে শুধরে দেবে, কেমন? কোন উত্তর তোমাকে দিতে হবে না। লক্ষ্য করবে কোনো ব্যাপারে তোমার প্রতি কোনো জোর করে অপরাধের বোঝা চাপিয়ে দিচ্ছি কিনা। মিস্টার হিল্টন, যখনই প্রথম জানলাম যে ওগুলো আপনার কাছে আছে, এ খবরটা কারো পক্ষেই, এমনকি ব্যানিস্টারের পক্ষেও জানবার কথা নয়, তখন থেকে এই মামলা আমার কাছে স্পষ্ট আকার নিতে শুরু করলো। মুদ্রাকারকে এই ক্ষেত্রে বাদ দিলাম, কারণ ইচ্ছা করলে প্রুফ দেওয়ার আগেই সে প্রেসে বসে ওগুলো পরীক্ষা করতে পারত। ভারতীয় ছাত্রটির প্রতিও সন্দেহ থাকে না, কারণ প্রুফগুলো যখন পাকানো অবস্থায় ছিল তখন তার পক্ষে ওর স্বরূপ আন্দাজ করা সম্ভব ছিল না। অন্যদিকে এমনটিও চিন্তা করা টিকল না যে হঠাৎ কেউ ঠিক সেই পরীক্ষার আগের দিনই ঘরে এসে ঢুকলো, তার প্রশ্নপত্রগুলো টেবিলের ওপর দেখতে পেল। সুতরাং সেই সম্ভাবনাও বাতিল করে দিলাম, কারণ সেটা ছিল খুবই অসম্ভব। আর যেতে যেতে কেউ যদি টেবিলের ওপর রাখা কাগজগুলো দেখতে পায় তাহলে কত লম্বা সে হতে পারে সেই হিসেব আমি তখন ছিলাম। আমি নিজে 6 ফুট, আমার পক্ষে দেখতে হলে একটু কষ্ট করে দেখতে হয়, তার চেয়ে কম লম্বা কারো পক্ষে তা সম্ভব নয়। সুতরাং আমি তখনই স্থির সিদ্ধান্তে পৌঁছালাম যে ওই ছাত্রদের মধ্যে অস্বাভাবিক রকম লম্বা যদি কেউ থেকে থাকে তো তারই ওপর লক্ষ্য রাখা দরকার। আমি ঘরে ঢুকে আপনার কাছে পাশের টেবিলের সম্বন্ধে আমার বক্তব্য বলেছিলাম। মাঝের টেবিলটায় কিছুই পাওয়া গেল না। যতক্ষণ আপনার কাছে শুনলাম যে গিলক্রিস্ট ল্যাংজান করে থাকে, সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটা আমার কাছে জলবৎ তরল হয়ে গেল। তখন কেবল দরকার ছিল এমন কয়েকটা প্রমাণের যা দিয়ে এই ধারণা সমর্থিত হবে, এবং অবিলম্বে পেলামও তা। ব্যাপারটা ঘটেছিল ঠিক এইরকম। তরুণ গিলক্রিস্ট বিকেলে খেলার মাঠে কাটায়, লং জাম্পে অভ্যাস করার জন্য। লাফাবার জুতাগুলো নিয়ে সে ফিরে যাচ্ছিল। মিস্টার হিল্টন, আপনি জানেন যে ওই জুতোয় অনেকগুলো করে কাটা থাকে। আপনার জানালার সামনে দিয়ে যাবার সময় জানলার মধ্যে দিয়ে ছেলেটি টেবিলের ওপর প্রুফগুলি দেখতে পায় এবং আন্দাজ করে ওগুলো কি, কিন্তু তার চাবি দরজায় লাগানো আছে।
আপনার ভৃত্যটির অসাবধানতার ফলে। হঠাৎ তার খেয়াল হলো ঘরে ঢুকে, কারণ ধরা পড়লে সে বলবে যে একটা প্রশ্ন নিয়ে এসেছে। কিন্তু তখন সে আর লোভ সামলাতে পারল না। জুতো জোড়া টেবিলের ওপর রাখে সে। আচ্ছা, জানলার কাছের চেয়ারের ওপর তুমি কি রেখেছিলে? দস্তানা। আচ্ছা, দস্তানা জোড়া চেয়ারের ওপর রেখে প্রুফগুলো তুলে নেয় একটার ওপর একটা। ভেবেছিল মাস্টার মশাইয়ের প্রধান দরজাটা দিয়েই ঢুকবেন এবং সেই সময় সে মাস্টার মশাইকে দেখতে পাবে। কিন্তু আপনারা তো জানেন উনি ঢুকলেন পাশের দরজা দিয়ে। তখন আর পালানো সম্ভব ছিল না। তখন গিলক্রিস্ট দস্তানার কথা ভুলে শুধুমাত্র জুতো জোড়া নিয়ে সবশেষে শোবার ঘরের দিকে চলে গেল। লক্ষ্য করুন, টেবিলের উপর যে আঁচড়ের দাগ রয়েছে সেটা একদিকে সামান্য, কিন্তু শোবার ঘরের দিকটায় অনেকখানি গভীর। এ থেকে স্পষ্ট বোঝা গেল যে জুতা জোড়া নিয়ে সেদিকেই সে গিয়েছিল এবং সেখানেই লুকিয়েছিল। আগে ঠিকই বলেছেন। কি আশ্চর্য! এছাড়া কি তোমার আর কিছুই বলার নেই? আগে হ্যাঁ আছে, কিন্তু এই লজ্জাকর ব্যাপার আমি খুবই হতভম্ব হয়ে গেছি। স্যার, একটা চিঠি আমি আজ খুব ভোরে আপনাকে লিখেছিলাম। সারা রাত আমি ঘুমোতে পারিনি স্যার। তখন আমি জানতে পারিনি যে আমি ধরা পড়ে গেছি। এই সেই চিঠিটা দেখুন স্যার। ওতে লিখেছিলাম আমি ঠিক করেছি পরীক্ষায় বসবো না। রোডেশিয়ার পুলিশে আমি একটা কমিশনের কাজ পেয়েছি। এক্ষুনি আমি চলে যাচ্ছি দক্ষিণ আফ্রিকায়। শোনে খুশি হলাম যে তুমি তোমার অসৎ কর্মের সুযোগ নিয়ে পরীক্ষায় বসছো না, কিন্তু মতলবটা পাল্টালে কেন? এই যে ওই লোকটি আমাকে সঠিক পথ দেখিয়ে দেয়। এই প্রশ্নের উত্তরে গিলক্রিস্ট ব্যানিস্টারকে দেখিয়ে দেয়। এবার বলো ব্যানিস্টার, আমি যা বলেছি তা থেকেই নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে একমাত্র তোমার পক্ষেই সম্ভব ছিল ছেলেটিকে বেরিয়ে যাবার সুযোগ করে দেয়া। কারণ তুমি ঘরে ছিলে তখন এবং ও চলে গেলে দরজায় চাবি দিয়েছিলে। আর জানালা দিয়ে চলে যাওয়ার ব্যাপারে বলি, ও কথা আদৌ বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, আবার কি রহস্যের শেষ সমস্যাটা প্রকাশ করব? বলবে কেন এমনটি করেছিলে? যত বুদ্ধিমানই আপনি হন না কেন সেটা জানা আপনার পক্ষে অসম্ভব। একসময় স্যার আমি ছিলাম এর বাপ স্যার জ্যান গিলক্রিস্টের প্রধান ভৃত্য। যখন তার সর্বনাশ হলো আমি চলে এলাম এই কলেজে ভৃত্যের কাজ নিয়ে। কিন্তু তাহলেও অবস্থা পড়ে গেছে বলে আমি আমার পুরনো মনিবকে ভুলিনি, যথাসম্ভব তার দেখাশোনা করেছি। এই ঘরে আসি প্রথমেই দেখি মিস্টার গিলক্রিস্টের দস্তানা ঝরে এখানে চেয়ারের ওপর রয়েছে। দস্তানাটা চেনা এবং তখন উদ্দেশ্যটা বুঝতে দেরি হলো না। আমি যদি মিস্টার হিল্টনও দুটো দেখতে পান তাহলেই সব শেষ। তখন আমি বসে পড়লাম ওই চেয়ারটায় এবং কোনো ক্রমেই ওখান থেকেই নড়বো না ঠিক করলাম, যতক্ষণ না মিস্টার হিল্টন আপনার কাছে যাচ্ছেন। তখন বেরিয়ে এলাম। আমার ছোট মনিব, তাকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছি। উনি সমস্ত দোষ আমার কাছে স্বীকার করলেন। এটাই কি স্বাভাবিক নয় স্যার যে আমি তাকে সাহায্য করব? এবং এও কি স্বাভাবিক নয় যে এক্ষেত্রে তার বাবা বেঁচে থাকলে যেভাবে তার সঙ্গে কথা বলতেন সেইভাবে কথা বলার চেষ্টা করব, বুঝিয়ে দেব যে এমন কাজটা করে সত্যিকারের লাভ হয় না? এজন্যে কি আপনি আমার দোষ দেবেন স্যার? না, নিশ্চয়ই না। আচ্ছা মিস্টার হিল্টন, আমার কাছে শেষ। আপনার সমস্যার সমাধান হলো তো? আশা করি রোডশিয়ার তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। এখনকার মতো তোমার অবনতি হলো। আমরা দেখতে চাই তোমার সার্বিক উন্নতি। চলো ওয়াটসন, এবার প্রাতরাশ খেয়ে নিতে হবে।